লেডি কুইন রুমে বসে নিজের মতো ব্যাকে প্ল্যান করছে কি করে প্রিন্সকে সে মেরে ফেলবে। তখনই একটা তানিয়া নামের একটা মেয়ে আসলো, যে মেয়েটাকে সে বাঁচিয়েছিল। ও এসে লেডি কুইনকে বলল। প্রিন্সকে মারতে যাবে বুঝি? তার কথা শুনে লেডি কুইন তার দিকে তাকালো এবং বলল, যাব। আজকে হয়তো বা আমি মরবো, নয়তো প্রিন্স। এই বলে সে পাশে থাকা একটা বন্দুক হাতে নিল আর রাগে গজগজ করতে করতে দেয়ালে দুটো গুলি করলো। তানিয়া তার এই অবস্থা দেখে বলল, এত উত্তেজিত হইও না, শান্ত মাথায় ভেবেচিন্তে কাজ করো। ইনশাআল্লাহ প্রিন্সকে হত্যা করতে পারবে। হুম। এই বলে লেডি কুইন কিছুটা শান্ত হলো আর তানিয়াকে বলল, আমাকে এখন বের হতে হবে। সাবধানে যেও। এই যে মিস্টার, এত ঘুমাচ্ছেন কেন? সকাল 7টা বাজতে চলেছে। গভীর ঘুমে আচ্ছন্ন নয়ন। আজকে রিয়া ফজর আজানের সময় উঠে নামাজ পড়ে রান্নাবান্না জুড়ে দেয় এবং নাস্তা বানিয়ে নিয়ে এসে নয়নকে ডাকতে শুরু করে। রিয়া অনেকক্ষণ থেকে নয়নকে ডাকছে, কিন্তু তার কথা যেন ঘুমন্ত নয়নের কান অবধি পৌঁছাচ্ছে না। পরিশেষে রিয়া বিরক্ত হয়ে ভাবতে থাকে কিভাবে নয়নের ঘুম খুব সহজে ভাঙানো যায়। অবশেষে সে একটা উপায় পেয়ে যায়। গরম চায়ের কাপে নয়নের আঙুল দিতেই সে জোরে চিল্লিয়ে ওঠে। নয়নের চিল্লানি দেখে রিয়া হাসতে থাকে। নয়ন রিয়ার মুখের দিকে চেয়ে আছে। কি সুন্দর মায়াবী হাসি রিয়ার, একদম বাচ্চা বাচ্চা লাগছে রিয়াকে। রিয়ার হাসি দেখে নয়নের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটলেও পরক্ষণে সেই হাসিটা নিস্তেজ হয়ে যায়। বন্যার অচেনা একটা মায়া নয়নকে প্রতিনিয়ত গ্রাস করেই চলেছে। রিয়াকে মন থেকে ভালোবাসতে দেয় না বন্যার দেওয়া স্মৃতিগুলো। বন্যা কি এখনো আমায় ভালোবাসে নাকি ভুলেই গেছে? নয়নকে এই প্রশ্নগুলো ভাবায়। রিয়া হাসি থামিয়ে নয়নের দিকে তাকায়। তার মুখটা মনমরা দেখে রিয়া বলে, মা বাবার জন্য মন খারাপ নাকি? নয়ন রিয়ার দিকে তাকায়। কত সুন্দর করে কথা বলে রিয়া। তার কণ্ঠ বেশ মন জোড়ানো। বয়স 18+ হলেও তাকে দেখে বোঝাই যায় না যে তার বয়স অত বেশি। নয়ন রিয়ার চোখের দিকে তাকিয়ে বলে, তেমন নয়, আমি ওয়াশরুম থেকে আসছি, তুমি নাচতে পারো। এই বলে নয়ন ওয়াশরুমের দিকে যেতে লাগলো। রিয়া তাকে বলল, নাস্তা বেড়েই রেখেছি, তুমি খেয়ে নাও, আমি বারান্দাটা একটু ঝাড়ু দিই, অনেক ময়লা জমেছে। এই বলে ঝাড়ু হাতে নিয়ে রিয়া বারান্দায় গিয়ে বারান্দা ঝাড়ু দিতে থাকে। হঠাৎ করেই চকচকে সুচের মতো কিছু একটা দেখে রিয়ার চোখ আটকে যায়। রিয়া চকচকে সুচের মতো জিনিসটার কাছে গিয়ে সেটি হাতে নিয়ে ভালোভাবে দেখতেই চমকে যায়। আরে, এটা তো বন্দুকের টোটা। এটা এখানে কেন এলো? হয়তো এই বাড়িটা অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল। আগে হয়তো কোনো সন্ত্রাসী এখানে থাকতো। এসব ভেবে টোটাটা ঢিল মেরে দূরে কোথাও ফেলে দেয় সে। রিয়া ঝাড়ু দেওয়া শেষ করে নিচের রুমে গিয়ে দেখে নয়ন নাস্তা খেয়ে বসে আছে। সে নয়নের কাছে গিয়ে বলে, আজকে যে আব্বুর সমাবেশ আছে, যাবে না? রিয়ার কথাটা শুনতেই নয়নের কলিজাটা মোচড় দিয়ে উঠল। হয়তো রিয়ার কথাটা নয়নের কলিজায় এসে আঘাত করে কলিজাটাকে ক্ষত বিক্ষত করেই চলেছে। নয়নের চোখে মুখে হিংস্রতার ছাপ দেখা যাচ্ছে। হয়তো অনেক দিনের ক্ষুধার্ত একটা হায়না প্রিন্স নামের অমানুষটাকে খাওয়ার জন্য হিংস্রতায় ভুগছে। নয়ন নিজেকে স্বাভাবিক করে করুণ ও ঠান্ডাভাবে রিয়ার উদ্দেশ্যে বলে, যাব, তুমি রেডি হও। ওকে, তবে আজকে আমি কেমন শাড়ি পরবো তুমি ঠিক করবে? ঠিক আছে, তোমার নীল শাড়িটা পরে নিও, সাথে ম্যাচিং ব্লাউজ, সাথে ম্যাচিং চুড়ি, আর কপালে একই রঙের টিপ। বাহ, আমার রোমান্টিক বর তো। কথাটা বলে রিয়া নিজেই হেসে উঠল। নয়ন ও রিয়ার এমন বাচ্চামো কাহিনী দেখে না হেসে পারল না। তবে কি নয়ন রিয়ার প্রতি দিন দিন আসক্ত হচ্ছে? সে কি ভুলে গেছে প্রিন্সকে মারার জন্য সে রিয়াকে বিয়ে করেছে? নাকি এর ভিতরেও নয়নের কোনো মাইন্ড গেম আছে? বেশ্যাখানাতে বসে নতুন কোনো মানুষ নামে নিকৃষ্ট হায়নার ভোগ হতে চলেছে বন্যা। ঠিকই শুনেছেন, বেশ্যাখানায় বন্যা বসে আছে নতুন কোনো পুরুষের নগ্নতায় ছোঁয়ার অপেক্ষায়। কি থেকে যে কি হয়ে গেল বন্যার জীবনে। হঠাৎ করেই সাইক্লোন চিত্রাঙ্গের মতো কালো একটি ঘূর্ণিঝড় এসে লণ্ডভণ্ড করে দিল বন্যার লাইফটা। সেদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে হাত দুটি জানলা ভেদ করে বৃষ্টির পানি ছোঁয়া উপভোগ করছিল বন্যা। কি আনন্দই না ছিল সেদিনের মুহূর্তটা।
হঠাৎ করে পিছন থেকে বন্যার মা বৃতি চৌধুরী এসে বন্যার কাঁধে হাত রাখতেই বন্যা পিছনে ঘুরে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। সে তার মায়ের উদ্দেশ্যে বলল, কিছু বলবে মা? বন্যার প্রশ্নের প্রত্যুত্তরে তার মা বলল, দেখো মামনি, কোনো মেয়ে সারা জীবন বাবা মায়ের বাসায় থাকে না, একদিন না একদিন তাকে বিয়ে দিতে হয়। বন্যা তার মায়ের কথার কোনো মানে খুঁজে পেল না। উৎসুক স্বরে তার মাকে বলল, তুমি কি বলছো মা? আমি কিছুই বুঝতেছি না। আসলে মামনি, তোমার বাবা তোমার জাহিদ ভাইয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। সামনের শুক্রবার তোমাদের বিয়ে। বৃতি চৌধুরী কথাটা শুনতেই বন্যার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এসব কি বলছে তার মা? বন্যা কখনো নয়নকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। তাই সে তার মাকে বলল, না মা, আমি জাহিদ ভাইয়াকে বিয়ে করতে পারবো না। আমি নয়নকে ভালোবাসি, তাকেই ভালোবাসি। বন্যার কথাটা শুনে তার মা বলল, আমি কোনো নয়ন টয়নের নাম শুনতে চাই না। তোমার সাথে জাহিদের বিয়ে হবে, এটাই ফাইনাল। তাছাড়া মেহমানদের দাওয়াত দেওয়া হয়ে গেছে। এই বলে বৃতি চৌধুরী বন্যার রুমটা পরিত্যাগ করলো। বন্যা ফ্লোরে ধপ করে বসে পড়ে কান্না করতে লাগলো। সে যতই কান্না করছে ততই বৃষ্টির আবহাওয়াটা যেন বেড়েই চলেছে। অনেকক্ষণ কান্না করার ফলে চোখ মুখ ফুলিয়ে গেছে তার। বৃষ্টি থেমে গেছে। ফোনটা বের করে নয়নকে ফোন করার অনেক চেষ্টা করে, কিন্তু নয়নের ফোনটা সুইচ অফ থাকে। রাতে যখন নয়নকে ফোন করে তখন নয়নের সাথে তার কথা হয়, তবে নয়নের গলাটা কেমন যেন শুকনো মনে হচ্ছিল তার। তবুও এই গলা শুকনো হওয়ার কথাটা না বলে তাকে সেদিন বলে দিয়েছিল সে তার খালাতো ভাই জাহিদকে বিয়ে করতে চলেছে। শুক্রবার পারিবারিকভাবে জাহিদের সাথে বিয়ে হয়ে যায় তার। বাসর রাতে বন্যা মাথায় ঘোমটা দিয়ে খাটে বসে নয়নের স্মৃতিগুলো ভুলে যাওয়ার চেষ্টা করে। নতুন করে বাঁচতে চেয়েছিল, কিন্তু তার আর নতুন করে বেঁচে থাকা হলো না। বাসর রাতে নিজের স্বামীর পরিবর্তে তার রুমে প্রবেশ করে অন্য একজন পরপুরুষ। অন্য পুরুষটা খাটে গিয়ে বিছানা বসে বন্যার ঘোমটাটা খুলে বলে উঠল, আহা, তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। কথাটা শুনতেই বন্যার মনে অজানা একটা আতঙ্ক চেপে বসে। এই কণ্ঠটা তো জাহিদ ভাইয়ার নয়, তবে কার কণ্ঠ? এই ভেবে বন্যা মাথাটা ওঠাতেই চমকে ওঠে, এক হাত পিছিয়ে যায়। বন্যা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে যা দেখছে তা কি বাস্তব নাকি স্বপ্ন? তার সামনে খাটে বসে থাকা মানুষটাকে বন্যা এর আগে অনেকবার হিংস্রতায় দেখেছে মানুষ খুন করতে। এ আর কেউ নয়, 7 বছর আগে হারিয়ে যাওয়া জংকক। এখন সে পুরো দেশের টপ মাফিয়া। এ কেন এখানে থাকার কথা তো জাহিদের। বন্যা এসব ভাবছে, তখনই জংকক বলে উঠল, হেই সেক্সি গার্ল, কি ভাবছো আমি কেন এখানে? আপনি কেন এখানে? আমার স্বামী কই? তোমার হাজবেন্ড তোমাকে আমার কাছে 50 কোটি টাকার বিনিময়ে বিক্রি করেছে। অনেক প্ল্যান জবস্তি করে তোমার সাথে তার বিয়ে দেওয়াইছি, শুধু তোমার সাথে একটা রাত কাটানোর জন্য। মনে কি পড়ে 7 বছর আগের কথা? সেদিন তোমাকে আমি ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তুমি করলে কি? আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আমায় দুটো থাপ্পড় দিয়ে চলে গিয়েছিলে। সেদিন আমি আমার গালে হাত দিয়ে ওয়াদা করেছি তোমার জীবনটাকে তছনছ করে দিব আমি। কি বলতেছেন এসব? তখন তো আমাদের তেমন বয়স ছিল না। ওই বয়সে এসব প্রেম ভালোবাসা শোভা পেত না। আমাদের ভালোর জন্য এসব করেছি। বন্যার কথায় জংককের চোখ দুটো লাল হয়ে যায়। সে ভাবছে বন্যা হয়তো তার মনটা গলানোর জন্য এসব বলছে তাকে। তাই সে উচ্চস্বরে বলে ওঠে, চুপ চুপ কর, তোকে আমি বিশ্বাস করি না। তোর জীবনটা আমি তছনছ করে দিব। এই বলে বন্যার উপর ঝাঁপিয়ে পড়ে সে। বন্যা অনবরত চিৎকার করে নিজের সতীত্বকে বাঁচাতে চেষ্টা করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত আর পারল না। জংককের কাছে হার মেনে গেল। জংকক হিংস্র হায়নার মতো বন্যাকে নিজের মতো করে ব্যবহার করতে থাকে। ব্যথায় চিৎকার করছে সে। ওই মুহূর্তটা যেন তার কাছে বিস্ময়ের চেয়েও অধিক বিস্ময় লাগতে শুরু করে। বিছানার রক্তের স্রোত বয়ে গেছে। বন্যার আত্মচিৎকার যেন জংককের কানে কিছুতেই পৌঁছায় না। সে নিজের দৈহিক ভোগেই বন্যাকে ভোগ করতে ব্যস্ত। কোনো দয়া মায়া যেন তার কাছে নেই। বন্যার চিৎকার যেন তার তৃপ্তিকে আর উত্তেজিত করতে বাধ্য করছে। একসময় বন্যার চিৎকার করা বন্ধ হয়ে গেল, হয়তো জ্ঞান হারিয়েছে। তবুও জংকক নিজের তৃপ্তি নিয়েই ব্যস্ত। প্রায় 30 মিনিট পর জংককের খিদে মিটে যায়, আর সে নিস্তেজ হয়ে বন্যার উলঙ্গ বুকের উপরেই ঘুমিয়ে পড়ে।
রাত 1টায় আবারও ঘুম থেকে উঠে বন্যার জ্ঞান ফিরিয়ে অনবরত দর্শন চালায়। পরপর এক রাতে 4বার হিংস্রতার বিষ দাঁত বসিয়ে দেয় বন্যার শরীরটায়। জঙ্কক বেশ কয়েকদিন বন্যাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়ে আসে বেশ্যা মহলে, আর মাঝে মাঝে সে যায় বন্যার করুণ অবস্থাটা দেখতে। সেদিন থেকে বন্যার এই হাল। বন্যার আগের পুরনো স্মৃতিগুলো মনে হতেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তখনই দরজায় কারো কড়া নাড়ার শব্দ পায় সে, হয়তো আবার ভোগ হতে হবে তাকে। প্রিন্সের নির্বাচন সমাবেশের হাজারো জনগণ মিলে কেউ পাথর ছড়ে, কেউ বা লাঠি ছুঁড়ে মারতে থাকে একজন কালো বোরকাওয়ালি মেয়েকে। দূর থেকে কেউ একজন ছুটে আসছে আর চিৎকার করে বলছে, আপা, আপা চিন্তা করিস না, তোর ভাই থাকতে তোর কিছু হবে না। হঠাৎ করেই ছুটে আসা ছেলেটার মাথায় কেউ সজোরে আঘাত করলো। এত জোরে আঘাত করেছে যে মাথা ফেটে 2 ভাগ হয়ে গেছে। দূর থেকে রিয়া চিৎকার করছে আর বলছে, নয়ন, 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 এই তুমি নয়নকে মারলে কেন? রিয়া দৌড়ে আসবে, তখনই আলিফ তার হাত দুটি ধরে বাইকে উঠিয়ে বাইক চালাতে লাগে। এদিকে রিয়া চিৎকার করেই যাচ্ছে। ব্রেকিং নিউজ, অনেকদিন পর কুখ্যাত সন্ত্রাসী লেডি কুইনকে ধরতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে লেডি কুইন এখন মৃত। লেডি কুইন রাজনীতিবিদ, নেতা ও প্রধানমন্ত্রী পদ প্রার্থী রফিক আজাদ তথা প্রিন্স ভাইয়ের সমাবেশে তাকে হত্যা করতে আসলে জনসম্মুখে ধরা খেয়ে যায় এবং জনগণরা তাকে ঢিল মেরে হত্যা করে। সাথে আরো একজন ছেলে খুন হয়েছে, তবে মুখটা বিশ্রীভাবে থেতলে গেছে, সাথে মাথাটাও বিশ্রীভাবে ফেটে গেছে। একটা রহস্যের ব্যাপার আছে, কয়েকদিন আগে যে বিশিষ্ট ব্যবসায়ী ডেভিলের হাতে খুন হয়েছে তার শার্টে থাকা বিভিন্ন রক্তগুলো এই ছেলেটার সাথে মিলে গেছে। কিছু কিছু প্রশাসনিক লোকেরা বলতেছে এই ছেলেটাই ডেভিল। রুমে বসে টিভিতে খবর দেখছে আর হাসছে প্রিন্স ও আলিফ, সাথে একটি মেয়েও আছে। হঠাৎ করে একজন ওদের কাছে এসে বসে থাকা ভিন্ন মেয়েটাকে বলল, ফারিয়া, তুই নয়নের মাথায় আঘাত করেছিস? আমি ঠিক স্পষ্ট তোকেই দেখেছি। তুই কেন আমার থেকে নয়নকে কেড়ে নিতে চাস? তোকে আজকে মেরেই ফেলবো। আলিফ মেয়েটাকে দেখে বলে, রিয়া বোন, তোর জ্ঞান ফিরেছে, আয় শান্ত হয়ে বস। আলিফের কথাগুলো শুনে রিয়া বলে উঠল, চুপ করো ভাইয়া, আমি জানি তুইও নয়নকে মারতে ফারিয়ার সাথে ছিলি। আমার নয়নের যদি কিচ্ছু হয় তোমাদের আমি খুন করে মেরে ফেলবো। ফারিয়া, ও নয়ন ছিল না, ও হলো ডেভিল, ডেভিল দা মাফিয়া কিং। তোরা আমার থেকে আমার নয়নকে মেরে এখন তার নামে মিথ্যে অপবাদ দিচ্ছ? আমি বিশ্বাস করি না। আমি জানি তোরা নয়নকে মারতে পারিসনি। নয়নকে আমি খুঁজতে চললাম। রিয়ার কথাগুলো শুনে ফারিয়া বলে উঠল, রিয়া, নয়ন মারা গেছে, টিভিতে নিউজটা দেখ। ফারিয়ার কথায় রিয়া টিভির দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে উঠে ধপ করে ফ্লোরে পড়ে যায়। ওই দেখ কি মাল যাচ্ছে রে, একদম খাসা মাল। চল, একে দিয়েই আজকের কাজটা শেষ করে ফেলি। হাবিব, সিফাত, হাসান, রাব্বি ও রহিম মদের দোকানের বাইরে বসে মদ খাচ্ছিল। তখনই ওদিক দিয়ে রাত প্রায় 8টার সময় নুরজাহান নিজের অফিসের কাজ শেষে যাচ্ছিল বাড়িতে। তাকে দেখে হাসান কথাটা বলে উঠল। হাসানের কথাগুলো শুনে সিফাত বলে উঠল, হাসান, অনেক মজা হবে, একদম কচি মাল। সিফাতের কথা শুনে বাকি ছেলেগুলোও বলল, তবে আর দেরি কিসের? চল এখনই গিয়ে ওকে ধরে নিয়ে আমাদের গোপন বাসে নিয়ে যাই, তারপর মাস্তি হবে। এ রহিম ছাড়া এমপির পোলা, গাড়িটা নিয়ে যা। ওদের কথা মতো রহিম গাড়ি নিয়ে আসলো। সবাই গাড়িটায় উঠলো। সিফাত ড্রাইভিং করে নুরজাহানের কাছে গাড়িটা নিয়ে যেতেই রাব্বি ও হাসান নুরজাহানের হাত ধরে গাড়ির ভিতরে আনলো। নুরজাহান চিৎকার করতে লাগলো। তখনই রহিম বলল, আরে এই গীত তো দেখি বেশি চিল্লাচ্ছে। রাব্বি, ওর ওড়নাটা দিয়ে মুখটা বেঁধে দে। রাব্বি ওড়না দিয়ে নুরজাহানের মুখটা বেঁধে দিল। নুরজাহান চিল্লাতে পারছে না, বোবাদের মতো উ করছে আর কান্না করছে। কিছু দূর গিয়ে হঠাৎ করেই সিফাত গাড়িটা কষে ব্রেক ধরল। রহিম বলে উঠল, আরে আমি কি করব? সামনে তাকিয়ে দেখ, হুট করে বাইক নিয়ে আমাদের সামনে এসে পড়েছে দুজন ছেলে। রহিম বাইরে তাকিয়ে দেখলো সিফাতের কথাই ঠিক। চিৎকার করে রহিম বলে উঠল, হিমেল বাইক ড্রাইভিং করছিল। হঠাৎ করেই হিমেলের চোখে পোকা পড়ায় বাইকটা একটু রং সাইডে নিয়ে যায় সে। তখনই সিফাতদের গাড়িটাও সামনে আসে। হিমেল বাইকটা নিজের সাইডে নিয়ে যাবে, তখনই রহিম কথাগুলো বলে উঠল,
রহিমের কথাটা শুনে হিমেল কিছু বলতে যাবে, তখনই সালাম বলে উঠল, হিমেল, কিছু বলার দরকার নেই, ওরা এই এলাকার এমপির লোক, ওদের সাথে ঝামেলা বাড়ালে আমাদের মেরে ফেলতেও পারে। বাইক স্টার্ট দে। সালামের কথা হিমেল মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে বাইক স্টার্ট দেবে, তখনই তার কানে নূরজাহানের উ শব্দটা ভেসে আসলো। তা শুনে হিমেল সালামকে বলল, কিছু শুনতে পেলি? ওই ছেলেগুলোর গাড়ির থেকে একটা মেয়ের কাঁপানো কান্না আর শব্দ শুনতে পেলাম। নিশ্চয়ই মেয়েটাকে ওরা তুলে নিয়ে এসেছে। চল, যেই করে হোক মেয়েটাকে বাঁচাতেই হবে। হিমেল, আমরা কিছু করতে পারবো না, কেননা ওরা এমপির লোক, ওদের বাধা দিতে গেলে আমাদের মৃত্যু নিশ্চিত। আমি মৃত্যুর ভয় করি না, যে করেই হোক মেয়েটাকে বাঁচাবো। তুই আমার সাথে যেতে চাইলে চল, আর না চাইলে এখানেই পড়ে থাক। এই বলে হিমেল বাইক স্টার্ট দিল। তখনই সালাম দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি কথাটা বলে হিমেলের পিছনে বসলো। হিমেল রহিমদের পিছনে পিছনে যেতে লাগলো। বাইকের সাথে গাড়ি বেশ দৌড়াতে পারে না, তার উপর আবার ভাঙা রাস্তা। হিমেল বাইকটা নিয়ে রহিমদের সামনে দাঁড় করায়। সিফাত এবার গাড়ি দাঁড় না করিয়ে সোজা যেতে লাগলো। সিফাতের গাড়ি খুবই নিকটে আসতে দেখে সালাম বলে, হিমেল, আমি সাইডে গেলাম ভাই, বাসতে চাইলে সাইডে আয়। এই বলে সালাম বাইক থেকে নেমে রাস্তার সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সিফাতদের গাড়ি হিমেলের খুব কাছে আসতেই সালাম হিমেল বলে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে ঠাস ঠাস করে দুইটা গুলির শব্দ হলো, আর সিফাতদের গাড়িটা হিমেলের পায়ের কাছে এসে দাঁড় হয়ে যায়। কিছুক্ষণের জন্য সবাই যেন স্তব্ধ হয়ে গেল। সালাম ভয়ে চোখ বন্ধ করে ফেলে, আর মনে মনে ভাবছে রহিমেরা হয়তো হিমেলকে গুলি করে মেরে ফেলেছে। লম্বা দাড়ি, মুখে সিগারেট, বাম হাতে পিস্তল নিয়ে বাইকের উপর বসে আছে হিমেল। হঠাৎ করে গুলির শব্দ হতেই রহিমদের গাড়িটা দাঁড় হওয়ায় এতে রহিমরা বুঝে যায় গুলিটা তাদের গাড়ির চাকায় করা হয়েছে। কে গুলি করলো? যে ছেলেটা বাইকে বসে আছে সে, নাকি অন্য কেউ? রহিম এমন ভাবছে। তখনই সিফাত রহিমকে বলে, রহিম ভাই, এই শালার কাছে দেখতেছি তো পিস্তল আছে, হয়তো বড় কোনো সন্ত্রাসী হবে। দেখছিস না কিভাবে বাইকের উপর বসে সিগারেট খাচ্ছে? চুপ কর শালা, বাইরে বের হই, দেখতেছি শালাকে। রহিম উত্তেজিত হয়ে কথাটা বলায় রাব্বি বলে উঠল, রহিম, একে বেশ সুবিধার মনে হচ্ছে না। রাব্বির কথায় পাত্তা না দিয়ে রহিম গাড়ি থেকে হিমেলের কাছে গিয়ে বলল, কিরে ভাই, হঠাৎ মাঝ রাস্তায় এমন করতেছিস কেন? হিমেলের সিগারেট শেষ হয়ে গেছে, তাই রহিমের কথায় পাত্তা না দিয়ে আরও একটা সিগারেট চালায়, আর মুখে ভরে উন্মুক্ত আকাশে ধোঁয়াগুলো ছাড়ছে। রহিম হিমেলের এমন বিহেভ দেখে অনুতপ্ত হয়ে জোর গলায় বলল, কিরে, কথা কানে যায় না নাকি? আমায় চিনিস আমি কে? রহিমের কথায় হিমেল কিছুই বলে না। সিগারেটে জোরে জোরে কয়েকটা টান দিয়ে এবার তা ফেলে দিয়ে একটু মুচকি আসে। তখনই রাব্বি এসে বলে, কে ভাই আপনি? আমাদের পর আটকে দাঁড় করিয়েছেন কেন? রাব্বির কথাটা শুনে হিমেল ঠোঁটটা একটু বাঁকা করে বলে, মেয়েটাকে ছেড়ে দে। হিমেলের কথাটা শোনা মাত্রই রহিম বলে। রহিমের কথাটা শুনে হিমেল উচ্চস্বরে উত্তেজিত হয়ে বলল, তোরা কেউ বাঁচতে পারবি না, মারা পড়বি, আর তোদের লাশগুলো কেউ খুঁজেই পাবে না। হিমেলের কথাটা শোনা মাত্রই রহিম রেগে গিয়ে নিজের পকেট থেকে পিস্তল বের করে, নয়নের দিকে তাক করে ধরে আর বলে, তুই মারবি আমাদের? তুই আগে তোর নিজের জীবন বাঁচা। কথা বলেই রহিম উচ্ছ্বাসিতে ফেটে পড়ল, সাথে সিফাতরাও সহ। ওদের হাসির মাঝে উচ্চস্বরে কেউ একজন হাসছে। কে হাসছে? অন্য কেউ নয়, সে হলো হিমেল। হিমেলকে হাসতে দেখে রহিম কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু তা অন্যদের বুঝতে না দিয়ে হিমেলকে বলে, কিরে, তুই আবার কেন হাসতেছিস? রহিমের কথাটা শুনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সালাম উচ্চস্বরে বলে উঠল, তোদের হাসি আর হিমেলের রহস্যময় হাসি, তোদের মাথা গরম আর হিমেলের মাথা ঠান্ডা। সালামের কথাটা শুনে রহিমেরা তার দিকে তাকাতেই হিমেল রহিমের কাছ থেকে টপ করে পিস্তলটা ছিনিয়ে নিয়ে বলে, নেই, এবার মার আমাকে। হিমেলের এমন কাণ্ড দেখে রহিম মাটিতে থাকা একটা ইট নিয়ে তাকে মারবে। তখনই হিমেলের পিস্তলটা থেকে একটা গুলি এসে রহিমের পায়ে লাগে। সাথে সাথেই রহিম মাটিতে পড়ে যায় আর ব্যথায় আটকে ওঠে। সিফাতেরা ভয় পেয়ে হিমেলকে বলে, ভাই, আমাদের ক্ষমা করে দিন, আমরা কোনো মেয়েকে ডিস্টার্ব করব না। সিফাতদের কথা শুনে হিমেল বলে ওঠে, এই তো ভালো ছেলেদের মতো কথা বলতেছ। এখন এই হতভাগা রেখা ছেলেটাকে নিয়ে চলে যা,
আর হ্যাঁ সালাম, মেয়েটাকে বের করে নিয়ে আয়। সালাম মেয়েটাকে বের করে তার মুখ থেকে কাপড়টা সরাতেই মেয়েটা বলে উঠল, ও আল্লাহ, হাজার শুক্রিয়া, আমাকে বাঁচিয়েছো। ধন্যবাদ আপনাকে মিস্টার ভিলের। আমি নূরজাহান, আর আপনি? হিমেলের দিকে হাত বাড়িয়ে দিয়ে কথাটা বলল মেয়েটা। হিমেল মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, আমি ওকে বাঁচালাম, এখন ওই আমাকে বলছে আমি ভিলেন। হিমেলকে চুপ থাকতে দেখে মেয়েটা বলল, কি হলো, কিছু বলতেছেন না যে? মেয়েটার কথায় হিমেলের ভাবনা কেটে গেল। সে সালামের উদ্দেশ্যে বলল, সালাম, এনাকে এনার নিজ গন্তব্যে নামিয়ে দিয়ে আসো। এই বলে হিমেল রাস্তা দিয়ে একা একা হাঁটতে লাগলো। নূরজাহান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এত সুন্দর একটা মেয়ে ওনার মতো ভিলেনকে সুন্দর হাতটা বাড়িয়ে দিয়ে কুশল বিনিময় করতে চাইছে, আর উনি পাত্তাই দিল না। নূরজাহান এসব ভাবছে, তখনই সালাম বলে উঠল, বাইকে উঠুন, আপনার বাসায় পৌঁছে দেই। নূরজাহান কিছু না বলে সালামের বাইকে উঠে পড়ে এবং সালাম বাইক চালাতে লাগে। রাত 2টো বাজতে চলেছে। অন্ধকার কুটকুটে রুমের মধ্যে 2জন লোককে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, সাথে তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা আছে। তাদের অজ্ঞান করে এখানে কিডন্যাপ করে আনা হয়েছে। তাদের যখন জ্ঞান ফিরল, তখন তারা নিজেদের একটা অন্ধকার বদ্ধরুমে আবিষ্কার করে সাথে নিজেদের চেয়ারে বাঁধা অবস্থায় দেখে অনেক ঘাবড়ে যায়। হঠাৎ করেই তারা দরজা খোলার শব্দ শুনতে পেয়ে সেদিকে তাকালো। দরজার ওপাশ থেকে একজন আগন্তুক তাদের দিকে এগিয়ে আসে। মুখে জ্বলন্ত সিগারেট, হাতে রয়েছে রামদা। রামদা দেখে লোক দুটো ভয় পেয়ে যায়। মুখে কাপড় বাঁধা থাকায় কথা বলতে না পারায় চোখ দুটো বড় বড় করে আগন্তুকটাকে দেখতে থাকে। কি করতে চলেছে সে? আগন্তুকটা সোজা লোক দুটোর কাছে এসে সিগারেটের আগুন দুজনের কপালে ঠেকাতেই লোক দুটো কুকিয়ে ওঠে। তাদের কুকিয়ে ওঠা দেখে আগন্তুকটা মনে যেন প্রশান্তি অনুভব করে। এবার লোক দুটোর চারপাশে পাগলের মতো ঘুরতে থাকে সে। লোক দুটো চোখ বড় বড় করে তার পাগলামিগুলো দেখতে থাকে আর উ করে। হয়তো তারা বলতে চাচ্ছে, কে তুমি, আমাদের এখানে নিয়ে এসেছো কেন, প্লিজ আমায় ছেড়ে দিন। হঠাৎ করে আগন্তুকটা লোক দুটোর মধ্যে একটা লোকের ধর থেকে মাথাটা আলাদা করে দেয়, সাথে পাশে থাকা লোকের ঘাড়ের কিছু অংশ কেটে যায়। পাশে থাকা লোকটা কুকিয়ে উঠলেও ধর থেকে মাথা আলাদা লোকটা কুকিয়ে উঠতে পারে না। তবে তার বডিটা থরথর করে কাঁপতে থাকে আর মাথাটা সারা রুমে লাফালাফি করে। পাশে থাকা লোকটা এরূপ দেখে প্রচুর ভয় পেয়ে যায় আর আগন্তুকটাকে করে বলতে চেষ্টা করে যে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আগন্তুকটা লোকটার চোখের দিকে তাকিয়ে পাগলের মতো দাঁত বের করে হাসতে হাসতে পাশের জনের মতো এই লোকটারও ধর থেকে ক্যাচ করে মাথাটা আলাদা করে দেয়। সাথে সাথেই রক্ত ছিটিয়ে পড়ে সারা রুমে। আগন্তুকটার সারা শরীরে তো রক্তই রক্ত, মনে হচ্ছে যেন এই মাত্র রক্ত দিয়ে গোসল করলো। মাথাগুলো লাফানো একসময় বন্ধ হয়ে যায়। আগন্তুকটা লোক দুটোর বডি থেকে বের হওয়া রক্তগুলো নিজের মুখ দিয়ে তার স্বাদ নিতে থাকে আর বলে, রক্ত রক্ত, আমি রক্ত চাই, আরো রক্ত চাই। হ্যালো রহিম ডার্লিং, কি করো? আজকে আমার সাথে রোমান্টিকতার সময় কাটাবে না? সিপাতরা রহিমকে পিঠে নিয়ে হেঁটে হেঁটে তার বাসায় নিয়ে যাচ্ছিল। কেননা গাড়ির চাকায় গুলি করাতে পাম বেরিয়ে যায়, তাই কোনো উপায় না পেয়ে তারা হেঁটে যাচ্ছিল। তখনই রহিমের ফোনে বেলির ফোন আসে। রিসিভ করতেই বেলি কথাটা বলে উঠলে রহিম প্রচুর রেগে গিয়ে বেলিকে বলে, চুপ কর শালি, এদিকে আমি মরে যাচ্ছি আর তুই রোমান্টিক ফোন রাখ। কি হয়েছে ডার্লিং, রেগে যাচ্ছ যে? ফোন রাখতে বলছি না। কথাটা বলেই রহিম ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে পকেটে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যে রহিম নিজের বাসায় পৌঁছালে তার মা বাবা তার দিকে এগিয়ে আসলো এবং তার বাবা নজরুল বলে ওঠে, তোর পায়ে কি হয়েছে রহিম? ওরা তোকে পিঠে করে নিয়ে আসছে কেন? নজরুলের কথা শুনে রহিম তাকে তার সাথে ঘটে যাওয়া কথাগুলো বললে তার মা তহমিনা বেগম তার উদ্দেশ্যে বলে, যেমন কর্ম তেমন ফল, তবে ফলটা একটু কম হয়েছে, আরো বেশি দেওয়া লাগতো। রহিম তার মায়ের কথাগুলো শুনে কিছু না বললেও নজরুল তহমিনাকে বলে, এখন তো আমি উল্টো কথা বলছি তাই না? তোমার ছেলে তোমার মতোই বদমাইশ হয়েছে। এই বলে তহমিনা বেগম চলে গেল নিচের রুমে। নজরুল ডাক্তারকে ফোন দেয়। ডাক্তার এসে গুলি বের করে একটা ওষুধের প্রেসক্রিপশন নজরুলের হাতে ধরিয়ে দেয়। তোর মৃত্যু অনিবার্য মিস্টার খালেদ, নো কিয়েশন, ইয়োর গেম ইজ ওভার। তুই আমার প্রিয় মানুষদের নিয়ে খেলা করেছিস,
এবার তোর খেলা শেষের দিকে। রাত 3টে বাজতে চলেছে। প্রতি রাতের মতো আজকেও মৌসুমী নামের একটা মেয়েকে নিজের ক্ষমতার অপব্যবহার করে বিছানায় নিয়ে এসে যৌন খেলায় মেতে উঠেছে গোয়েন্দা বিভাগের অন্যতম কর্মকর্তা মিস্টার খালেদ। তাদের যৌন খেলায় মাঝে মাঝে কুকিয়ে উঠছে মৌসুমী। এ কুকিয়ে ওঠা আনন্দ বিলাসের নয়, এ কুকিয়ে ওঠা মনের ভিতর হাজারো কষ্ট, স্মৃতি ও নিজের সতীত্ব হারানোর। সব মেয়ে নিজের ইচ্ছায় নয়, কিছু কিছু মেয়ে বাধ্য হয়ে অন্য পুরুষের সাথে যৌন খেলায় মেতে ওঠে। তেমনি মৌসুমী। হঠাৎ করেই তাদের যৌনকর্মের মাঝে মিস্টার খালেদের ফোনের মেসেজে উপরিউক্ত লেখাটা আসে। খালেদ মেসেজটা দেখতেই অবাক হয়ে যায়। এটা কি? নাম্বার ব্যতীত মেসেজ কিভাবে আসে? হয়তো কেউ মজা করছে এই ভেবে সে আবার নিজের কর্মে লিপ্ত হয়। কিছুক্ষণ পর মিস্টার খালেদের ফোনটা বেজে উঠল। তবে এবার মেসেজ নয়, তার অফিসের কল এসেছে। সে বিরক্তিকর ভাব নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার টিমের হারেস নামের একজন সদস্য ফোন দিয়েছে। কিছুটা রেগে গিয়ে ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে বলে উঠল, স্যার, সাইদ ও রিপনের মাথা কাটা মৃত লাশ উত্তরে থানার পাশে পাওয়া গেছে। হারেসের কথাটা শুনতেই মিস্টার খালেদ হকচকিয়ে ওঠে। তার মনে পড়ে যায় কিছুক্ষণ আগে আসা মেসেজটার কথা। তাহলে কি আমি পরবর্তীতে খুন হতে চলেছি? এসব ভেবে সে ভয় পায়। হারেস তাকে চুপ থাকতে দেখে বলল, স্যার, আপনি দ্রুত এখানে আসেন। হারেসের কথাটা শুনতেই খালেদ আমতা আমতা করে বলে, সব কিছু যদি আমি সামলা দেই তবে তোরা কি করবি? আমি একটু ব্যস্ত আছি, সকালে যাব। এই বলে সে ফোনটা রেখে দিয়ে মৌসুমীকে জাপটে ধরে ঘুমিয়ে পড়ে। ব্রেকিং নিউজ। লেডি কুইনকে শেষ করার পর আবারও রহস্যময়ী দুটি খুন। উত্তরা থানার পাশে দুটো মৃতদেহ পাওয়া গেছে। মৃতদের মাথা কেটে হত্যা করা হয়েছে বলে জানান উক্ত থানার এসিপি। লেডি কুইন তো মারা গেছে, সাথে ডেভিলও। তবে আবার কোন পাগলাটে মাফিয়ার আবির্ভাব হলো যে মাথা কেটে ভয়ানকভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে? কে মাফিয়া? সকাল সকাল ঘুম থেকে উঠে টিভিতে নিউজটা দেখতেই হাসতে থাকে হিমেল। তখনই সেখানে সালাম এসে বলে, কি রে, এমনভাবে হাসছিস কেন? না কিছু না, এমনিতেই হাসতেছি। বাহ বাহ, আমাদের হিমেল ভাই এমনিতে হাসলে নাকি রহস্য আছে? পৃথিবীটাই হলো রহস্য। এই বলে হিমেল বসা থেকে দাঁড়িয়ে নিচের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল কলেজের ভার্সিটির দিকে। ভার্সিটিতে পৌঁছে বাইক পার করে ক্লাসের দিকে যেতে থাকলো। তখনই একটা ছেলে এসে বলল, আপনাকে চেনা চেনা লাগছে ভাইয়া, কিন্তু চিনতে পারছি না। আপনার নামটা একটু বলবেন? হিমেল অবাক হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে বলল, আপনি আমায় কি করে চিনবেন? আমি তো এই ভার্সিটিতে নতুন এডমিশন নিয়েছি, আর আমার নাম হিমেল। ওহ সরি ভাইয়া। এই বলে ছেলেটা চলে যেতে লাগলো। হিমেল নিজের ক্লাসে গিয়ে সেকেন্ড বেঞ্চটায় বসতেই কেউ একজন বলে উঠল, আরে মিস্টার ভিলেন, আপনি এখানে? হিমেল কথাটা শুনতেই চকচকিয়ে উঠে সামনের দিকে তাকাতেই অবাক হয়। কালকে যেই মেয়েটাকে সে বাঁচিয়েছে সেই মেয়েটা তার সামনে হাসি ভরা মুখ নিয়ে তাকিয়ে আছে। মেয়েটা হিমেলকে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বলল, অবাক হওয়ার কিচ্ছু রে, আমি এই কলেজেই পড়ি আর বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত টিএনটি অফিসে কাজ করি। মেয়েটার কথায় হিমেল নিচের দিকে তাকিয়ে বলে, ও স্যার এসেছে, সিটে গিয়ে বসুন। এই বলে নুরজাহান মানে মেয়েটি নিজের সিটে গিয়ে বসলো। স্যার এসে নিজেদের মতো ক্লাস করিয়ে বেরিয়ে গেল। এক এক করে সবকটি ক্লাস শেষ হলে হিমেল বাইরে বের হতেই নূরজাহান তার সামনে এসে বলল, তোমার নামটা কিন্তু জানা হয়নি। হিমেল আমার নাম। এই বলে হিমেল নিজের বাইকের কাছে এসে বাইকে চড়ে বসার উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ করে মাঝ রাস্তায় কিসের জন্য চিল্লাচিল্লির শব্দ এসে পড়ল হিমেলের কানে। মাঝ রাস্তায় এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? কৌতূহলবশত হিমেল শব্দটার দিকে এগিয়ে যেতে থাকে। তখনই রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন লোক হিমেলকে বলল, ওইদিকে যাইয়েন না ভাইয়া, বাঘে বাঘে লড়াই করতেছে। লোকটার কথা শুনে হিমেল অবাক হয়ে বলল, এই মাঝ রাস্তায় বাঘ কই থেকে আসবে ভাই? আরে এই বাঘ সেই বাঘ নয়। তবে কেমন বাঘ? আরে ভাই, আন্ডার ওয়ার্ল্ডের কিং জংককের লোক ও প্রিন্সের লোকেরা লড়াই করতেছে, যাকে কেউ কেউ বলে সিয়ানে সিয়ান টক্কর। লোকটার কথায় হিমেল রহস্যময় একটা মুচকি হাসি দিয়ে বলে, ওরা যদি বাঘ হয় তবে আমি বনের রাজা সিংহ। এই বলে হিমেল চিল্লাচিল্লির শব্দটার দিকে যেতে লাগে। আর লোকটা অবাক হয়ে হিমেলের দিকে তাকিয়ে মনে মনে বলে, আজকে তুমি বাবু বাঁচতে পারবে না।
হিমেল ঘটনাস্থলের একটু পাশে গিয়ে নিজের বইয়ের ব্যাগটা থেকে 2টা ক্লাসিক বোম বের করে দুদলের দিকে ছুড়ে দেয়। সাথে সাথে বোম দুটো বিস্ফোরণ হয় আর হিমেল বাইক ঘুরিয়ে অন্য দিক থেকে বাসায় যেতে লাগলে। বাবা, আমি ওই ছেলেটাকে ছাড়বো না, আমি ওকে মেরে ফেলবো। ও আমায় চিনে না আমি কে। নজরুল সাহেব সকালবেলা রহিমকে দেখে একটা মিটিংয়ে গিয়েছিল এবং বিকালে বাসায় এসে রহিমের কাছে যেতেই রহিম কথাটা বলে উঠল। নজরুল সাহেব রহিমের কথাটা শুনে তার দিকে তাকিয়ে বলে, ছেলেটাকে কি তুই চিনিস? না বাবা, চিনি না, আর কখনো ওকে দেখিনি। ওর নামটাও জানিস না? আর সে দেখতে কেমন? বাবা, অন্ধকারে গাড়ির আলোয় তেমন ভালোভাবে ছেলেটাকে দেখিনি, তবে তার বাম চোখের নিচে একটি ছোট ক্ষত আছে, যেমন ধরো সিগারেটের আগুন লেগেছিল হয়তো। ওহ, নামটা কি জানিস? জিমেল না হয় হিমেল হবে, তার পাশে থাকা ছেলেটা বলেছিল। জিমেল নয়, হয়তো হিমেল হবে। জিমেলটা আবার নাম হলো নাকি? আব্বু। রহিম আজকে রাতে পার্টি করবে। মজা নিচ্ছ আব্বু? মজা কেন নিব? তোর পায়ে সমস্যা হয়েছে তো কি হয়েছে? আজকে রাতে তোর জন্য ভালো পার্টি অপেক্ষা করতেছে। ধন্যবাদ আব্বু। এই বলে নজরুল সাহেব রহিমের কাছ থেকে উঠে নিচের রুমে যায়। গোয়েন্দা অফিসার মিস্টার খালেদ অনেক চিন্তিত। তার বিশ্বস্ত 2 সদস্য কালকে খুন হয়েছে, সাথে তাকেও কেউ যেন হুমকি দিয়েছে। ভয় নিচের কেবিনের বাইরে যায়নি সে। সন্ধ্যা হওয়ার আগেই বিকেল 5টায় নিজের গাড়ি করে বাসার দিকে রওনা দেয় সে। বাসায় আসতে মাত্রই তার বউ শাপলা বেগম বলে উঠল। খালেদ সাহেবের এমনিতেই মাথায় অনেক টেনশন, বাসায় এসে বউয়ের এমন কথায় প্রচুর রাগ হয়। পাশেই মাটিতে পড়ে থাকা ছোট একটা বাঁশের লাঠি পড়েছিল, সেটি হাতে নিয়ে খালেদ সাহেব নিজের স্ত্রী শাপলা বেগমকে উড়াধুরা পিটাতে থাকে আর খারাপ ভাষায় কথাবার্তা বলতে থাকে। মাঝে মাঝে খালেদ সাহেবের এরকম মার খেতে খেতে শাপলা বেগমের অভ্যাস হয়ে গেছে, তাই চুপচাপ মার খেতে থাকে আর শব্দহীন কান্নায় লিপ্ত হয়। একসময় খালেদ হাঁপিয়ে গেলে মারা বাদ দিয়ে নিচের রুমে গিয়ে শুয়ে পড়ে। রাতে ঘুম না হওয়ার ফলে দ্রুত ঘুমিয়ে পড়ে। রাত 8টা বাজতে চলেছে। হঠাৎ করেই শাপলা বেগমের চিৎকার এসে খালেদের কানে পড়তেই তার সদ্য কাঁচা ঘুমটা ভেঙে গেল। একটু অস্বস্তি বোধ করলেও পরক্ষণেই মনে হলো কালকের দেওয়া SMS-এর কথা। শাপলা বেগমের উপর অত্যাচার করলেও কিন্তু সে শাপলা বেগমকে খুব ভালোবাসে। সে দ্রুত নিজের রুম থেকে বাইরে বের হলো, আশেপাশে খুঁজতে লাগলো শাপলা বেগম কোথায়। হঠাৎ করেই কারেন্টটাও চলে গেল। খুব ভয় পেয়ে গেল সে। তখনই পিছন থেকে তার মাথায় সজোরে কেউ ডান্ডা মারল। অসহ্য যন্ত্রণা হতে লাগলো। তার আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হতে লাগলো। হেই রিপন ভাই, কেমন আছো? নিজের বেশ্যা মহলের কেবিনে বসে মদ্যপান করছে রিপন। তার পাশে বসে অনেকগুলো টাকা গুনছে তারই 2 কর্মচারী ফাহিদ ও ফাহাদ। তখনই উপরোক্ত কথাটা দরজার সামনে থেকে ভেসে আসলো। রিপন দরজার দিকে তাকিয়ে দেখে কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল আলম, যাকে সবাই ডন বাচ্চা বলে চেনে, ও দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল সে। ডন বাচ্চাকে সালাম প্রেরণ করে বলল, জি ডন ভাই, কে কেমন আছেন? ভালোই আছি। তো তোমার কি খবর? আপনাদের দোয়াই ও অনেক ভালো ভাই, ভিতরে এসে বসুন ভাই। রিপনের কথাটা শুনে ডন বাচ্চা কেবিনের ভিতরে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। রিপন বলতে লাগলো, আমার শত ভাগ্য যে আপনার মতো একজন বড় মানুষ আমার এখানে আসবে। তো আপনার জন্য কি করতে পারি ভাই? জানি তুমি কোথায় বলবে, কেননা ডন বাদশাহ কারো কাছে এমনি এমনি আসে না। ভাই বলেন, আপনার জন্য কি করতে পারি? কালকে তো আপনার এখানে সময় কাটাতে আসছিলাম, তাই না? কখন ভাইয়া? আমাকে তো বলেননি। তখন তুমি ছিলে না, ফাহাদ ছিল। ওহ, আসলে আমি একটু বাইরে গিয়েছিলাম। ওসব বাদ দাও, কাজের কোথায় আসি। বলেন। বন্যা নামের মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। ওকে আমার কাছে বিক্রি করবে? বেশ আনন্দ দিয়েছে কালকে আমায়। ওহ, এই কথা। তবে ডন ভাই, দামটা একটু। দাঁড়াও, বুঝছি তোমার কথা। কত চাও বলো? 2 কোটি। মাত্র 2 কোটি? তোমার অ্যাকাউন্টে কালকে 4 কোটি টাকা জমা হবে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এখন আপনি ওই মেয়েটাকে নিয়ে যেতে পারেন। ওকে। এই বলে ডন বাচ্চা বন্যার রুমে গেল। জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে যানবাহন চলাচলে ব্যস্ত শহরটাকে এক নজরে দেখছে বন্যা, আর বিড়বিড় করে বলছে,
আগের দিনগুলো যদি আবারও ফিরে পেতাম যদি এই বদ্ধ ঘর থেকে মুক্তি, উন্মুক্ত প্রকৃতিতে নিজের করে বাঁচতে, যেখানে থাকবে না দেহলোভী সংস্কৃতয় ভরা, থাকবে আমার রাজ্য আর আমার মনের মতন রাজা। আহা, তবে কতই না সুখ বিলাস ঘিরে থাকতো আমায়, দুঃখ নামে ভরপুর উন্মুক্ত নয়। হঠাৎ করেই দরজায় কারো করাঘাতে চমকে উঠল বন্যা। পিছনে ফিরে তাকিয়ে দেখে কালকে সেই মানুষ নামে নরপশু লোকটা আলতো আলতো পায়ে দেহলোভী নেশায় এগিয়ে আসছে তার দিকে। বন্যা বুঝে গেছে এখন তার সব কিছু ওই লোকটার দিকে উন্মুক্ত করতে হবে। চুষে খাবে তার আত্মরা দেহটা, কষ্টের কুড়ে ঘরে পড়ে কুমড়ে কাঁদবে অভাগী মনটা। ডন বাচ্চা এগিয়ে আসলো বন্যার দিকে। বন্যা অন্যটা নিজের বুক থেকে সরিয়ে বিছানায় ফেলে দেবে, তখনই ডন বাচ্চা বলে উঠল, তোমাকে কিনে নিয়েছি আমি। বন্যা অবাক হয়ে তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকার পর বলে, ও, এখন থেকে আমি আপনার দাসী। রেডি হও, তোমাকে আমার বাসায় নিয়ে যাব। রেডি? এই ওড়নাটাই আমার রেডি হওয়ার একমাত্র বস্তু, চলুন। চলো। এই বলে ডন বাচ্চা বন্যাকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল। বন্যা ভাবছে, আমি এখন গরু ছাগলের মতো বিক্রি হই। পৃথিবীর আজব নিয়ম। তোমার নাম হিমেল, তাই না? চায়ের দোকানে বসে চায়ের কাপে মুখে নিয়ে চুমুক দেবে তখনই পিছন থেকে কেউ একজন উপযুক্ত কথা বলল। হিমেল পিছন ফিরে দেখে একটা অপরিচিত মুখ তার দিকে তাকিয়ে আছে। হিমেল বলে উঠল, জি, আমার নাম হিমেল, কিন্তু আপনি আমার নাম কিভাবে জানলেন? সেটা না হয় অজানাই থাক, আমি জানি তুমি একজন সাহসী কিলার। কথাটা শুনতেই হিমেল অবাক হয়ে গেল। তাহলে কি এই লোকটা আমার অতীত জানে? কিন্তু কিভাবে জানবে? হিমেল এসব ভাবছে তখনই লোকটা আবার বলে উঠল, কি ভাবছো? এসব আমি কি করে জানি? হুম, কালকে তুমি যে ছেলেটাকে গুলি করেছিলে ওইটা আমার ছেলে, ওই আমাকে সব কিছু বলেছে। কথাটা শুনতেই হিমেল কিছুটা হালকা হলো, এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে কি নাকি ভেবেছিল। কিছুক্ষণ পর বলল, আসলে আমি সরি, কালকে আপনার ছেলে একটা মেয়েকে জোরপূর্বক। নয়নের কথাটা শুনতেই লোকটা তাকে থামিয়ে দিয়ে বলল, আসলে অনেক চেষ্টা করেও ছেলেটাকে ভালো করতে পারলাম না। ছোট থেকে ভালো শিক্ষা দিলে তো ছেলেটা ভালো হতো। পারলে খুব শীঘ্রই ছেলেটাকে বিয়ে দিয়ে দেন। ঠিক আছে, আমার হয়ে কাজ করবে? কিনে নিতে ইচ্ছেন আমায়? আসলে তা নয়, আমার ভাই মোবারক হোসেন ইলেকশন করতেছে তো, তার পাশে একটু দাঁড়াবে। বিরোধী দল বেশ ভয়ঙ্কর, অনেক ক্ষমতা ওদের। আমার ভাইকে প্রার্থী নিজ থেকে বাতিল করতে বলেছে। আচ্ছা, বিরোধী দলে কে ইলেকশন করতেছে? প্রিন্স। নামটা শুনতেই হিমেল এক নিমেষে রাজি হয়ে যায়। আমি রাজি। আমি আপনার ভাইয়ের পক্ষ নিয়ে কাজ করব। ধন্যবাদ। রাত 2টো বাজতে চলেছে। অন্ধকার কুটকুটে রুম। আস্তে আস্তে চোখ খুলতে লাগলো খালেদ। চোখ খুলতেই সে নিজেকে অন্ধকারাচ্ছন্ন একটা রুমে আবিষ্কার করলো। কথা বলতে যেও যেন বলতে পারছে না সে। মুখটা কাপড় দিয়ে বাঁধা, সাথে চেয়ারের হাতে হাত দুটো ও পা শক্তমক্তভাবে বাঁধা। ভয় পেয়ে যায় সে। মনে পড়ল SMS এর কথা। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ আসতেই খালেদ দরজার দিকে তাকালো। এক হাতে লম্বা ছুরি, আরেক হাতে সিগারেটের জ্বলন্ত অর্ধেক অংশটা মুখে নিয়ে আলতো পায়ে এগিয়ে আসছে তার দিকে একজন আগন্তুক। ভয় পেয়ে যায় সে। শব্দ করতে থাকে। আগন্তুকটা তার খুব নিকটে এসে বলতে থাকে, সুন্দর জীবনটাকে শেষবারের মতো একটু উপভোগ করে নে। একটু পরেই এই সুন্দর জীবনটা নরক হয়ে যাবে। ক্ষমতার অপব্যবহার করে অনেক মেয়েদের বিছানায় নিয়ে এসে মজা করেছিস, তাই না? কিছুক্ষণ পর এই মজা করার জিনিসটা তুই হারিয়ে ফেলবি। ক্ষমতার অপব্যবহার করে অনেক অসহায় লোকদের থেকে টাকা হাতিয়েছিস, তাই না? এমনকি তোর জন্য আমি আমার পিতামাতা বোনকে হারিয়েছি। প্রিন্সের সাথে গোপনে তুই কাজ করতি, তাই না? মনে কি পড়ে বিশিষ্ট বিজনেসম্যান নাইদুল সাহেবকে, যার পরিবারের সকল লোকদের প্রিন্স আর তুই মেরে ফেলেছিস সামান্য দুনিয়াবি কিছু সুখের আশায়? তোকে কি আজ তোর ক্ষমতা সয় সম্পদ বাঁচাতে পারবে? না, কিছুতেই পারবে না। মরার আগে শুনে রাখ, আমি নয়ন আলী নাইম ওরফে ডেভিল, নাইদুল সাহেবের ছোট ছেলে, যাকে মারার জন্য লোক পাঠিয়ে মারতে পারিস নি। কথাগুলো শুনতেই খালেদ ভয়ে কান্না করে দেয় আর শব্দ বলতে থাকে।
প্লিজ আমাকে মেরো না, আমায় ক্ষমা করে দাও। মুখ বাঁধা থাকায় কথাগুলো স্পষ্ট হয় না, শুধুই উ শব্দ হয়। আগন্তুকটা ধীর পায়ে খালেদের চারপাশে অনবরত ঘুরতে থাকে। হঠাৎ করে ঘুরে তাকিয়ে খালেদের সামনে এসে তার প্যান্ট ও শার্টটা ছুরির সাহায্যে ছিঁড়ে ফেলে। উলঙ্গ হয়ে গেল খালেদ। আগন্তুকটা ছুরি দিয়ে কচাত করে কেটে ফেলল তার হাজারো অপকর্মের মূল জিনিসটা। ব্যথায় কুকিয়ে ওঠে সে, আর বদ্ধ শরীরটা ছাকাতে শুরু করে। তার এমন অবস্থা দেখে আনন্দ উচ্চস্বরে হেসে উঠল আগন্তুকটা। হঠাৎ করেই পিছন থেকে মেয়েলি কণ্ঠে বলতে লাগলো, আজকে যেন মনে হচ্ছে সত্যি পাগলাটে মাফিয়ায় পরিণত হয়েছো তুমি। তুমিই পারবে প্রতিশোধ নিতে হাজারো মানুষের পক্ষ থেকে। তুমিই পারবে প্রিন্স নামের পশুটার থেকে সাধারণ মানুষদের বাঁচাতে। কথাটা শুনতেই আগন্তুকটা পিছনে তাকিয়ে দেখলো একটা মহিলা দাঁড়িয়ে আছে। সে মেয়েটাকে ভালোভাবেই চেনে। মেয়েটা হলো তানিয়া, যাকে লেডি কুইন বাঁচিয়েছিল। আর আগন্তুকটা হচ্ছে নয়ন। নয়ন তানিয়াকে বলল, সে সুদিনটা খুব শীঘ্রই আসতে চলেছে। যতক্ষণ না প্রিন্সের রক্তের সাথে আমি নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার তৃপ্তি মিটবে না। কিছুতেই আমার মনটাকে সান্ত্বনা দিতে পারবো না। কথাটা বলতে বলতে নয়ন ক্যাসেট করে খালেদের মাথাটা ধর থেকে আলাদা করে দিল। সারা রুমে রক্তের ছিটে ফোটায় ভরে গেল, সাথে নয়নের মুখও। সে খালেদের রক্তগুলো হাতে নিয়ে পাগলের মতো হাসতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, এমনইভাবে প্রিন্সের রক্তের স্বাদ নিব আমি। না, মৃত্যুটা ভয়ঙ্কর হয়নি, এই চেয়ে ভয়ঙ্করভাবে মারব প্রিন্সকে। নয়নের এমন কাণ্ড দেখে তানিয়া মুচকে এসে সেখান থেকে চলে যেতে লাগলো। আলতো আলতো পায়ে লোভনীয় দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে এগিয়ে আসছে ডন বাচ্চা। কিছুক্ষণ আগে ডন বাচ্চা কয়েক প্রকার শাড়ি এনে বন্যার হাতে ধরিয়ে দিয়ে তাকে বলল, যে কোনো একটা শাড়ি পরে রেডি হও। ডন বাচ্চার কথা শুনে বন্যা মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দেয়, আর ডন বাচ্চা সেখান থেকে চলে যায়। বন্যা শাড়ি পরে রেডি হচ্ছিল, তখনই তার নজর পড়ে দরজায় দাঁড়িয়ে থাকা ডন বাচ্চার দিকে। সে কেমন যেন ভিন্নভাবে তাকিয়ে এগিয়ে আসছে তার দিকে। বন্যা বুঝতে পেরে যায় ডন বাচ্চা কেন তার দিকে এগিয়ে আসছে, তাই সে নিজেকে প্রস্তুত করে নিয়ে বিছানায় গিয়ে বসে পড়ে। ডন বাচ্চা সোজা তার কাছে এসে তাকে অবাক করে দিয়ে বিছানার নিচ থেকে বড় একটা লোহার লাঠি বের করে তাকে অনবরত মারতে থাকে। বন্যা কিছুই বুঝতে পারছে না কেন তাকে ডন বাচ্চা মারছে। চিৎকার করে কান্না করছে সে, কিন্তু চিৎকার করে কোনো লাভ নেই, কেননা ডন বাচ্চার নীরবতা বহুল স্থানের একটা বাসায় তাকে নিয়ে এসেছে, যেখানে কোনো মানুষ সচরাচর আসে না। মারতে মারতে এক সময় ডন বাচ্চা তাকে আধমরা করে ফেলে, তবুও যেন তার মনের আক্রোশ যাচ্ছে না। কোনো এক অজানা কারণে বন্যাকে মেরে মনের আনন্দ পাচ্ছে সে। একসময় ডন বাচ্চার হাতে থেকে লাঠিটা পড়ে গেল, সাথে সাথেই সে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে মুখে দিল। বন্যা কিছুটা প্রশান্তি অনুভব করতে লাগলো। তখন ডন বাচ্চা বন্যার শাড়ির আঁচল টেনে ধরে শাড়িটা খুলে ফেলে, তার নাভির ঠিক উপরে জ্বলন্ত সিগারেটটা চেপে দিল। বন্যা উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। তার কাছে এই মুহূর্তটা যেন নরক মনে হচ্ছে। বেশ্যা মহলেই তো সে অনেক ভালো ছিল, কেন যে এই ভয়ঙ্কর পিশাচটা তাকে কিনে নিল। বন্যা কান্না করছে আর ভাবছে। সিগারেটটা ফেলে দিয়ে বন্যার উপরে হিংস্র হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়ল ডন বাচ্চা। একদিকে মায়ের ব্যথা, অন্যদিকে হায়নার হিংস্র থাবার অসহ্যকর ব্যথা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায় বন্যা। তবুও যেন ছেড়ে দিচ্ছে না ডন বাচ্চা। মোবারক, এ হচ্ছে হিমেল, তোকে যার কথাই বলেছিলাম। চেয়ারের সাথে মাথাটা হেলান দিয়ে বসে আছে মোবারক। সামনেই টেবিলে রাখা আছে এক কাপ গরম চা। কিছুক্ষণ আগেই তার মেয়ে তাকে দিয়ে গেল। গভীর চিন্তায় মগ্ন সে। প্রার্থী নিজে থেকে বাতিল করব কি, না করলে তো প্রিন্স আবার আমার পরিবারের লোকদের মেরে ফেলবে, এসব ভাবছে সে। তখনই তার বড় ভাই সে উপযুক্ত কথাটা বললে সে সেদিকে তাকায়। তার ভাইয়ের পিছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, মুখে লম্বা দাড়ি, দেখে মনে হচ্ছে যেন আইএসএর সদস্য। সে হিমেলকে বলে, তোমার নাম কি? আমার নাম হিমেল। ও কয়টা মার্ডার করেছো? যদি বলি হিসাব নেই, অসংখ্য মার্ডার করেছি। এই বলে হিমেল টেবিলের দিকে এগিয়ে গিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে তাতে চুমুক দিল। মোবারক ও নজরুল অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সাহস তো অনেক ছেলেটার, আমার সামনে দাঁড়িয়ে আমার চায়ের কাপে চুমুক দিল। এসব ভেবে মনে মনে খুশি হয় মোবারক। সে এতদিনে একজন সাহসী লোক খুঁজে পেয়েছে। হিমেল মোবারকের সামনে থাকা একটা চেয়ারে বসে থেকে বলল, এবার কি মন্ত্রী হতে চান? আমি মন্ত্রী হতে চাই।
চিন্তা নেই, আপনি মন্ত্রী হবেন, তবে আমি যা যা বলবো তাই করতে হবে। আমি রাজি। মোবারকের কথাটা শেষ হতে না হতেই রহিম ঘোরাতে ঘোরাতে উক্ত স্থানে এসে হিমেলকে দেখে বলতে লাগলো, বাবা, এই ছেলেটাই সেদিন আমাকে গুলি করেছিল। আমি ওকে ছাড়বো না, আছে ওকে মেরেই ফেলবো। এই বলে রহিম হিমেলের দিকে যেতে লাগলো। নজরুল রহিমকে আটকাতে চেষ্টা করছে কিন্তু পারছে না। রহিম হিমেলের কাছে এসে তার শার্টের কলার চেপে ধরে টানাটানি করছে, কিন্তু কিছুতেই হিমেলকে এক পাও সরিয়ে নিয়ে যেতে পারছে না সে। হঠাৎ করে হিমেল রহিমের গালে দিল একটা থাপ্পড়। রহিম সিটকে কিছুটা দূরে পড়ে গিয়ে কান্না করছে আর বলছে, বাবা, তোমার সামনে এই ছেলেটা আমায় থাপ্পড় মারলো আর তুমি চুপ করে আছো। রহিমের কথাটা শুনে নজরুল একটু মুচকি হাসি দিয়ে বলল, থাপ্পড় মেরেছে? ঠিক আছে, যা এখন নিজের রুমে যা। নজরুলের কথা শুনে রহিমের দিকে নয়ন রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সেখান থেকে চলে যায়। তামিম আহমেদ নিজের বউ মাইকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করেই মেসেজের টুংটাং শব্দে তার ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করতেই ভয় পেয়ে গেল সে, কেননা মেসেজে লেখা আছে, তোর মৃত্যু অনিবার্য মিস্টার তামিম আহমেদ। রেডি হও মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্য। ভালো কাজে পাবে ভালো ফল, খারাপ কাজে খারাপ ফল। হ্যাশট্যাগ পাগলাটে মাফিয়া। তামিম আহমেদ মেসেজটা পড়েই ভয়ে চুপসে যায়। সত্যি কি এটা কোনো কিলার করেছে নাকি কেউ মজা নিচ্ছে? মজা ভেবে তামিম আহমেদ ফোনটা টেবিলে রেখে আবার ঘুমিয়ে যায়। অন্যদিকে প্রিন্স বাইকে করে পার্কের দিকে যেতে লাগলো। তখনই রেড কালার বাইকে করে একজন আগন্তুক এসে প্রিন্সের উপর হামলা শুরু করতে লাগলো। আগন্তুকটা এসে প্রিন্সের মাথার পিছনে লাঠি দিয়ে একটা বাড়ি দিতেই বাইক সহ প্রিন্স মাটিতে পড়ে গেল। প্রিন্স কিছু বুঝে ওঠার আগে আগন্তুকটা নিজের পা দিয়ে প্রিন্সকে অনবরত লাথি মারতে থাকে। হঠাৎ করে গুলির আওয়াজ হলো, তাতে আগন্তুকটা ভয় পেয়ে প্রিন্সকে মারা বাদ দিয়ে নিজের রেড কালার বাইকে করে পালিয়ে যায়। মার খাওয়ার ফলে প্রিন্সের সারা শরীরে ব্যথায় ভরা, সাথে রক্তাক্তে ভরা মাথা নিয়ে কোনো মতে উঠে দাঁড়াতেই কেউ একজন তাকে বলে, আপনি ঠিক আছেন তো? প্রিন্স মাথাটা উঠিয়ে তাকিয়ে দেখে ফারিয়া তার সামনে দাঁড়িয়ে আছে। সে তাকে বলে, আমি ঠিক আছি, ধন্যবাদ তোমাকে। চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। চলো। ডন বাচ্চা ভুলক্রমে বাসার চাবির বান্ডেল বন্যার সাথে যৌনকর্মে লিপ্ত হওয়ার সময় সেখানে ফেলে বাইরে চলে যায়। ব্যথা ভরা শরীরটা নিয়ে বন্যা কোনো মতে উঠে দাঁড়াতেই চাবির ব্যান্ডেলটা দেখতে পায়। সে চাবির বান্ডেলটা হাতে নিয়ে নিজের কোমরে গুঁজে নেয়। তার মনে এক প্রকার সাহস জাগে যে সে এই নরক থেকে পালিয়ে যাবে, মুক্ত পরিবেশে মুক্তিত্ব লাভ করে শান্তিতে বাঁচবে। সৃষ্টিকর্তার উপর ভরসা করে সে রুমের থেকে বেরিয়ে আসে। আস্তে আস্তে ফ্ল্যাটের বাইরে আসতে থাকে। হঠাৎ করেই কিসের সাথে যেন ধাক্কা খেয়ে সে ফ্লোরে পড়ে যায়। শরীরটা খুবই দুর্বল, তার কিছুতেই উঠতেই যেন পারছে না। তবুও কোনো মতে কষ্ট করে উঠে যেই জিনিসের সাথে ধাক্কা খেয়েছে সেদিকে তাকাতেই অবাক হয়ে যায়। অনেক টাকার বান্ডেল মাটিতে পড়ে আছে। বন্যা সেখান থেকে একটা বান্ডেল হাতে নিল। সে নিতে চাইছিল না, তবুও নিল, কারণ যদি তার বাসায় যাওয়ার রাস্তা দূর হয় তবে সে গাড়ি করে যাবে। আর হ্যাঁ, একটা প্রশ্ন আমাদের জাগতে পারে, বন্যা কেন সব টাকাগুলো নিচ্ছে না? কারণ তার শরীর দুর্বল। যে মানুষের শরীর দুর্বল তার কাছে পৃথিবীর সবই দুর্বল বা অস্বস্তিকর লাগে। বন্যা ফ্ল্যাটের বাইরে আসতেই দেখতে পায় চারদিকে ঘন জঙ্গল। দূর থেকে গাড়ি চলাচলের শব্দ শোনা যাচ্ছে। এখন হয়তো প্রায় বিকেল 5টা বাজে, অতটাও শিওর নয় সে। সামনে একটা রাস্তা আছে, হয়তো ডন বাচ্চা এই রাস্তা দিয়ে চলাচল করে। তাই বন্যার জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চলাচলের শব্দটা অনুসরণ করে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর সে পৌঁছে গেল রাস্তার কাছে। তখন একটা বাইক এসে তার সামনে দাঁড়াতেই সে চমকে ওঠে। হরতাল লাগিয়ে দাও সারা দেশে। মোবারকের বাসায় বসে আছে হিমেল, হাতে গরম চায়ের কাপ, আর টিভিতে বাংলাদেশ বনাম ভারতের লাইভ খেলা চলছে। হিমেল মাঝে মাঝে বিড়বিড় করে বলে উঠছে, শালাদের কিসের জন্য যে খেলায় চান্স দিয়েছে, আমি হলে লাঠি দিয়ে বের করে দিতাম। হিমেলের বিড়বিড় করার মাঝেই হঠাৎ করে মোবারক উপরিউক্ত কথাটা বলে উঠল। হিমেল কথাটা শুনে মোবারকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে বলে, মোবারক ভাই, আপনার কথা মতো কাজ করা মানে মূর্খামি করা। হিমেলের মুখে মোবারক নিজের কটূক্তি শুনে বেশ রাগ হয়,
তবে তার রাগটা নিজের ভিতরে চেপে রেখে একটা মুচকি এসে বলে, তোমার প্ল্যানটা কি, আমি কি জানতে পারি? হিমেল রহস্যময় একটা হাসি দিয়ে মাথা নেড়ে মোবারককে না জবাব দিয়ে তার রুম থেকে বেরিয়ে পড়ে। বিকেল 5টা বাজে। তামিম আহমেদ অফিস থেকে বাসায় এসে নিজের স্ত্রীকে দেখতে না পেয়ে গায়ের কাপড় চেঞ্জ করার জন্য কাপড় বের করতে তার নিজের আলমারিটা খুলতে একটা রক্তাক্ত লাশ এসে তার গায়ে পড়ল। তামিম আহমেদ জোরে একটা চিৎকার দিয়ে উঠে পিছনে সরে যায়। অনেক ভয় পেয়েছে সে। বুকের হার্টবিট ধুকধুক করতে থাকে তার। নিজের ভয়টাকে কিছুটা কন্ট্রোল করে লাশের পাশে যেতেই অবাক হয়। আরে এ তো গোয়েন্দা অফিসার খালেদের লাশ। কে মেরেছে নাকে? আর এখানেই লাশটাই বা কে রাখলো? আর মাহি কোথায় তাকে তো দেখছি না। তামিম আহমেদ এসব প্রশ্ন নিজের মাথায় এনে জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে মাইকে, কিন্তু তার কোনো সারা শব্দ পায় না তামিম আহমেদ। তাই সে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই একটা গুলি এসে তার পায়ে লাগতেই সে ধপ করে মাটিতে পড়ে যেয়ে কাতরাতে লাগে। আর দরজার দিকে তাকাতেই দেখতে পায় কালো স্যুট শার্ট, মাথায় লম্বা কালো টুপি ও হাতে পিস্তল নিয়ে একটা লোক তার রুমে প্রবেশ করছে। তামিম আহমেদ ভয়েস চোটে প্যান্ট ন্যাপাক করে দেয় আর বলতে থাকে, আপনি আমাকে মারতে চান কেন? লেডি কোয়েনের ছোট ভাই ডেভিল দ্য মাফিয়া কিং। কেউ আমার হাতে হওয়া বিভৎস খুনগুলো দেখে বলে পাগলাটি মাফিয়া, আর আসল নাম নয়ন। তোকে তুলে নিয়ে গিয়ে মারতে চেয়েছিলাম, কিন্তু না, তোকে আমি তোর বাড়িতেই মারব, কেননা তুই আমার বোনকে মারার মূল ষড়যন্ত্র করেছিস। তোকে তো শাস্তি দিবই। এই বলে নয়ন হাতে থাকা পিস্তলটা পকেটে গুজে নিয়ে কোমর থেকে একটা কুড়ুল বের করে তামিম আহমেদের দিকে যেতে লাগলো। তামিম আহমেদ বড় বড় চোখ করে নয়নের দিকে তাকিয়ে আস্তে আস্তে পিছাতে থাকে আর বলতে থাকে, প্লিজ আমায় মেরো না, প্লিজ আমায় ক্ষমা করে দাও। তামিম আহমেদের কথায় কোনো রেসপন্স না দিয়ে নয়ন তার কাছে গিয়ে কুড়ুলটা দিয়ে তার ডান পায়ে একটা কোপ দিতেই চড়াত করে রক্তে ছিটে ফোটা নয়নের মুখে এসে পড়তেই সে জিভ দিয়ে ভ্যাম্পায়ারদের মতো রক্তের স্বাদ নিতে থাকে আর পৈশাচিক হাসিতে মেতে ওঠে। তামিম আহমেদ জোরে জোরে চিল্লাতে থাকে। এ যেন এক নরক যন্ত্রণা তার মনে হচ্ছে নয়ন হয়তো নরক দূত। নয়নের কাছে যেন পিশাচদের মতো কোনো দয়া মায়া কিছুই নেই, শুধু ক্ষুধা মেটানোর ধান্দা। নয়ন অনবরত তামিম আহমেদকে কোপাতে থাকে আর তামিম আহমেদ তা সহ্য করতে না পেরে ছটফট করতে করতে মৃত্যুকে বরণ করে নেয়। ভাই হিমেল নামের এক ভয়ঙ্কর কিলারকে মোবারক বাড়া করে নিয়েছে। মাথায় হাত দিয়ে সোফায় বসে কিছুক্ষণ আগের আগন্তুকটার কথা ভাবছে প্রিন্স। সাথে আছে তার ছেলে আলিফ। তখনই সাকিব নামে একজন লোক এসে প্রিন্সকে উপযুক্ত কথা বলে উঠল। কথাটা শুনে প্রিন্স একটু উত্তেজিত হয় আর কি যেন ভেবে সাকিবকে বলে উঠল, তুমি কি ওই হিমেলকে আমাদের আওতায় আনতে পারবে? আসলে ভাই আমি চেষ্টা করব। যত টাকা লাগে লাগুক, হিমেল না জিমেল ছেলেটাকে আমার চাই। আর যত লোককে মোবারক বাড়া করবে সবাইকে আমাদের আওতায় নিবে। যে করে হোক আমাকে মন্ত্রী হতেই হবে। ওকে ভাই। এই বলে সাকিব চলে যায় আর প্রিন্স পূর্বের ন্যায় মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, কে সেই আগন্তুকটা? হিমেল নয়তো যার কথা সাকিব বলল, নাকি অন্য কোনো শত্রু আমার? প্রিন্স এসব ভাবছে তখনই তার ফোনে একটা কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখে তার বিশ্বস্ত একজন পুলিশ অফিসার নাবিল সাহেব ফোন দিয়েছে। প্রিন্স ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে বলতে লাগলো, ভাই যারা যারা লেডি কুইনকে হত্যার পেছনে রয়েছে তাদের সবাইকে এক এক করে যেন অনবরত খুন করেই চলেছে এসিপি তামিম আহমেদ, গোয়েন্দা অফিসার খালুজাদের সহকারী দুই অফিসার সহ আরও অনেকে। আমার মনে হয় যে খুনগুলো করতেছে সে হয়তো কোনো পাগলাটে মাফিয়া হবে, কেননা খুনগুলো নিকৃষ্টভাবেই করতেছে। কখনো কখনো লিঙ্গ কেটে, মাথা কেটে, শরীরের মাংসগুলো টুকরো টুকরো করে কেটে, আরও অনেকভাবে। আমি তো ভয়ে নিজের রুম থেকে বাইরেই বের হচ্ছি না, সাথে বাসার আশেপাশে অনেক সিকিউরিটি লাগাইছি, কারণ তামিম আহমেদ নিজের বাসাতেই খুন হয়েছে। কথা বলা শেষ করতে না করতেই নাবিল সাহেবের হাতে থেকে ফোনটা পড়ে যায়। প্রিন্স হ্যালো হ্যালো বলতেই থাকে, কিন্তু ওদিক থেকে নাবিল সাহেবের কোনো রেসপন্স না পেয়ে ফোনটা কেটে দেয়। হঠাৎ করেই নাবিল সাহেবের এমন বিহেভ দেখে প্রিন্সের কিছুটা সন্দেহজনক মনে হয়। তাই সে নিজের বাইকটা বের করে সাথে কয়েকজন ছেলেপেলেদের নিয়ে বেরিয়ে পড়ে নাবিল সাহেবের বাসার দিকে।
অন্যদিকে নাবিল সাহেব যখন নিচের রুমে দাঁড়িয়ে প্রিন্সের সাথে কথা বলছিল, তখনই পিছন থেকে কেউ তার মাথায় জোরে আঘাত করতেই ফোনটা ফ্লোরে পড়ে সাথে তিনিও। নাবিল সাহেব মাটিতে পড়ে ব্যথা চেপে ধরে কাতরাতে লাগে। মাথা ফেটে রক্ত বের হতে হতে সারা রুমে রক্ত ছেয়ে গেছে। তিনি পিছনে ঘুরে দেখতে লাগলো কে তাকে মেরেছে, কিন্তু পিছনে ঘুরতেই অবাক হয়ে যায়, কেননা যে আগন্তুকটা তাকে মেরেছে সে তাকে খুব ভালোভাবেই চেনে। প্রশ্নকারে আগন্তুকটাকে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি তুমি এখানে কি করো? তোমার সেদিন ফারিয়া মেরে ফেলেনি? নাবিল সাহেবের কথাটা শুনে আগন্তুকটা উচ্চস্বরে পৈশাচিক হাসিতে ফেটে পড়ে বলতে লাগে, সেদিন যখন তুই ও প্রিন্স আমার বাসর রাতে আমার স্বামীকে মেরে ফেলেছিলি, সাথে আমাকে না মেরে ফারিয়াকে বলেছিলি আমাকে মারার জন্য, তবে সেদিন ফারিয়া আমাকে মারেনি, কেননা ফারিয়া আমার বড় আম্মুর মেয়ে। তাহলে ফারিয়া প্রিন্স আমার সাথে বেইমানি করেছে? ওকে তো সামনে পেলেই। ওই সময়টা তো পাওয়ার লাগবে। প্লিজ আমায় মেরো না, হাত জোর করে বলতেছি, আমায় ছেড়ে দাও। সেদিন আমিও আব্দুর রহিম মানে আমার স্বামীকে বাঁচাতে কান্না ভরা চোখে তোর কাছে ওনার জীবন ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু তুই কি করলি? উনাকে তো মেরেই দিলি। এই বলে আগন্তুকটা পিস্তল বের করে নাবিল সাহেবের মুখের ভিতর আর পেটে অনবরত গুলি করতে থাকে। অনবরত গুলি খেয়ে নাবিল সাহেবের চোখ দুটো বন্ধ হতে শুরু করে। একসময় তিনি মারা যান, কিন্তু তবু আগন্তুকটা তাকে একের পর একটা গুলি মারতেই থাকে। তখনই হঠাৎ করেই পিছন থেকে কেউ একজন উচ্চস্বরে বলে ওঠে, কে তুমি? আগন্তুকটা নাবিল সাহেবকে গুলি করা বাদ দিয়ে পিছনে ঘুরতেই অবাক হয়, আরে এ তো প্রিন্স, এ আবার এখানে কি করে এলো? তাহলে কি সে কোনোভাবে জানে যে আমি নাবিলকে মারতে এসেছি? তবে জানলো কিভাবে? এসব ভাবছে আগন্তুকটা। তখনই প্রিন্স একটু অবাক হয়ে বলল, কি ব্যাপার নেতার বউ, তুমি বেঁচে আছো? আমি এখনো বেঁচে আছি তোকে মেরে ফেলার জন্য। তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস, তোকে আমি বাঁচতে দিব না। তুমি আমাকে মারতে পারবে না তাসনিয়া, আজকেই তোমাকে মারবো আমি। এই বলে প্রিন্স তাসনিয়া অর্থাৎ আগন্তুকটার দিকে পিস্তল তাক করে ধরে। প্রিন্সকে পিস্তল তার দিকে তাক করা দেখে তাসনিয়া নিজের হাতের পিস্তলটা উঠিয়ে প্রিন্সকে গুলি করতে লাগলো, কিন্তু টোটা শেষ হওয়ায় সে ব্যর্থ হয় আর মনে মনে নিজের বোকামির জন্য আফসোস করতে থাকে। হুদায়া মারা যাওয়া ব্যক্তিটাকে গুলি করে টোটাগুলো ফোরালাম, এখন কি করব? কিভাবে প্রিন্সের কাছ থেকে বাঁচবো? এসব ভাবতে থাকে তাসনিয়া। তখনই তার ভাবনাধারায় ইতি ঘটিয়ে প্রিন্স বলে উঠল, কি ভাবছো আমার থেকে কিভাবে বাঁচবে? আজকে তোমার মৃত্যু অনিবার্য তাসনিয়া, সো মৃত্যুর জন্য প্রস্তুত হও। সেদিন অনেক করে আব্দুল রহিমকে বললাম আমার বিপক্ষে নির্বাচন দাঁড়াইও না, সে আমার কথা শুনলো না, তাই তাকে মেরে ফেললাম, আর আজকে তার স্ত্রীকে মারব। আরেকটা কথা, কালকে তুমি রেড কালার বাইক নিয়ে আমার মারতে এসেছিলে, তবে ফারিয়ার জন্য বেঁচে গিয়েছি। এই বলে প্রিন্স তার হাতে থাকা পিস্তলটা দিয়ে তাসনিয়াকে গুলি করে মেরে ফেলল। আরে বন্যা, তুই এখানে? তুমি এখানে কি করে এলে? রাস্তা দিয়ে নিজ গন্তব্যের দিকে বাইক নিয়ে যাচ্ছিল মোকসেদ ও মামুন। তখনই তাদের চোখ গেল রাস্তার কিনারে থাকা বন্যার দিকে, তাই তারা বন্যার নিকট এসে উক্ত কথাটা বলতেই বন্যা তাদের দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোরা মুকসিদ ও মামুন না? প্লিজ তোরা আমায় তোদের বাইকে করে আমার বাসায় পৌঁছিয়ে দে, বাসায় গিয়ে সব কিছু বলবো তোদের। বন্যার কথা শুনে মামুন ও মোকসেদ তার দিকে তাকিয়ে বলল, বন্যা, তুমি এখন গাজীপুরে আছো, তোমার বাসায় যেতে প্রায় 5 ঘন্টা লাগবে। বাইক ওঠো, আমাদের বাসায় যাবে। ওকে, তাড়াতাড়ি চল। এই বলে বন্যা মোকসেদের বাইকে উঠে বসলে মোকসেদ বাইক স্টার্ট দেয়, সাথে মামুনও। প্রায় 15 মিনিটের মধ্যে মোকসেদ ও মামুন নিজেদের বাসায় পৌঁছালো। মোকসেদ বন্যাকে নামতে বললে বন্যা নামলো এবং মোকসেদদের সাথে তাদের বাসায় পৌঁছালো। মোকসেদ বন্যাকে বলল, বন্যা তুমি এখানে কি করে এলে? মোকসেদের কথাগুলো শুনে বন্যা কান্না করতে করতে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথাগুলো তাদের বললে মামুন বলে উঠল, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। রাত 11টা বাজে। রাস্তার মোড়ে বাইকের উপর বসে আছে হিমেল আর গুনগুন করে বলছে, হাজারো বুকে চাপা কষ্ট, আত্মীয় স্বজনদের মৃত্যুদেহ আর প্রিয়তমার স্মৃতি, সবাই যখন মনে পড়ে চোখের অশ্রু ভিজে যায় সদ্য জামা। বনের দেওয়া আদেশ নিতেই হবে মৃত্যুর প্রতিশোধ। আমি কি পারবো?
পারতেই হবে, আর হতেই হবে পাগলাটা মাফিয়া, নিতে হবে প্রতিশোধ। চারপাশের মানুষের আহাদারি কান্না মিশ্রিত চিৎকারের কণ্ঠ মোছাতে পারবো কি প্রিন্সের নামের পশুটার থেকে সাধারণ মানুষদের বাঁচাতে? পারতেই হবে আমাকে। হিমেল মাথাটা নিচু করে এসব বলছে, তখনই তার সামনে এসে কেউ একজন বলতে লাগলো, আসসালামু আলাইকুম ভাই। কথাটা শোনা মাত্রই হিমেল মাথাটা ওঠায়, সামনে তাকিয়ে দেখে একটা অচেনা লোক তার দিকে তাকিয়ে আছে। তার উদ্দেশ্যে হিমেল বলে, ওয়ালাইকুম সালাম, কে তুমি? ভাই আমি প্রিন্সের লোক। আপনি যদি মোবারক হয়ে কাজ না করে আমাদের হয়ে কাজ করেন তবে আপনাকে মাসে 7 লক্ষ টাকা করে দিব। 7 লক্ষ টাকা সত্যি দেবে? দেব। ওকে, আমি রাজি। অচেনা লোকটার কথাগুলো শুনে হিমেল মুচকে আসে আর মনে মনে বলতে থাকে, এটাই তো আমি চাই। ফারিয়া, রিয়া, আলিপ ও প্রিন্স একটা প্রাইভেট কারে করে মার্কেটের দিকে যাচ্ছে। তখনই প্রিন্সের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ওপেন করতে প্রিন্স চমকে ওঠে। মেসেজে লেখা আছে, আমার পাগলাটে মাফিয়া গল্পটা তোর মৃত্যু দিয়ে সমাপ্ত হবে প্রিন্স। তোর রক্তের স্বাদ নিয়ে বন্ধ হবে রক্তের খেলা। ওয়ার্নিং দিলাম, আগামী 2 দিনের মধ্যে তোর সকল কুকর্ম ও অর্থনৈতিক কাজগুলো সারা দেশে ভাইরাল হয়ে যাবে। আর তারপরেই তোর মৃত্যুদূত তোর দেহটাকে আলাদা করবে। তোর মৃত্যু হবে ভয়ঙ্করের চেয়ে ভয়ঙ্কর। ডেভিল দ্য মাফিয়া কিং, পাগলাটা মাফিয়া। প্রিন্স মেসেজটা পড়ে ভয় পেয়ে যায়। মার্কেটের দিকে না গিয়ে বাসার দিকে যেতে থাকে। আলিপ তাকে অনেক প্রশ্ন করতে থাকে। কি হলো আব্বু, গাড়ি ঘুরালে কেন? মার্কেটে যাবে না? কি হলো, কথা বলছো না কেন? আলিপ যে প্রশ্নগুলো তাকে করলো সে কথাগুলো যেন তার কান অবধি পৌঁছানোর কোনো আক্ষেপ নেই। সে শুধু মেসেজটার কথা ভেবে চিন্তায় মগ্ন হয়ে পড়ে। বাসায় এসে নিচের রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। বিছানায় একা একা বসে ভাবতে লাগে কিভাবে অজানা এই ডেভিল নামের পাগলাটে মাফিয়াকে ধ্বংস করা যায়। তখনই তার মনে হলো সাকিবের কথা। সাকিব যে বলেছিল হিমেলের কথা, ওই হিমেলকেই আমাকে কাজে লাগাতে হবে। ডেভিল নামের পাগলাটে মাফিয়াকে ওই হিমেলই হয়তো মেরে ফেলতে পারবে। এই ভেবে প্রিন্স সাকিবকে কল দেয়। রিং হচ্ছে। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে সাকিব বলে উঠল, বস কিছু বলবেন? সাকিব, হিমেলকে আমাদের দলে আনতে পারলে। বস, তবে টাকা? থাক, আর বলতে হবে না। টাকা যত লাগে লাগুক, সমস্যা নাই। তবে এই ডেভিল নামের পাগলাটে মাফিয়াটাকে শেষ করতে হবে আগে, তারপর মারবো মোবারককে। চিন্তা করবেন না বস, আমি যতদূর জানি হিমেল অনেক বড় একজন মাফিয়া। সে নিজের কাজ চালে খুব বিচক্ষণভাবে। যাকে টার্গেট করবে তাকে মেরেই ফেলবে। তাই যেন হয়। এই বলে প্রিন্স ফোনটা কেটে দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। ভার্সিটির মাঠে ঘিরে রয়েছে হাজারো শিক্ষার্থী আর শিক্ষকবৃন্দরা। সবার মাঝখানে দাঁড়িয়ে আছে জংকক। তার নিজের কাছে সে একজন টপ মাফিয়া। সে নিজেকে টপ মাফিয়া বলে দাবি করলেও সে কিন্তু প্রিন্সকে খুবই ভয় পায়, কেননা প্রিন্সের ক্ষমতা তার চেয়ে অনেক গুণ বেশি। জংকক হাজারো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে, আমাদের গ্যাংয়ের সামরিক সদস্য লিটন আগামী আসন্ন ভিপি নির্বাচনে অংশগ্রহণ করবে। আশা করি সবাই তাকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করে এই কলেজে ভিপি করবে। কয়েক মাস আগে আমাদের গ্যাংয়ে বিকে এসে এই নির্বাচন সম্পর্কে অনেক কথা বলেছে, তাই আমি কিছু না বলে একটা কথা বলতে চাই। যদি লিটন এই ভার্সিটির ভিপি হতে না পারে তবে এই ভার্সিটিটা আর পড়াশোনার জায়গা থাকবে না, শ্মশান হয়ে যাবে। এই বলে জংকক উচ্চস্বরে মুখ হা করে হাসতে থাকে আর চারদিকে ঘুরতে থাকে। তখনই হাজারো শিক্ষার্থীদের মাঝখান থেকে কেউ একজন বলে ওঠে, জংকক লিটন নয়, বরং অন্যকেই ভিপি হিসেবে নির্বাচিত হবে। কথাটা জংককের কানে পৌঁছাতেই জংকক হাসি থামিয়ে বলে, কে বলল কথাটা? কে বলল? কে? জংককের কথায় কেউ কোনো রেসপন্স দেয় না। অবশেষে জংকক ভার্সিটির থেকে বেরিয়ে যায়। তাহলে তোমার নাম হিমেল? তবে তোমাকে আমার কেমন যেন চেনা চেনা লাগতেছে। প্রিন্সের রুমে বসে আছে হিমেল ও সাকিব। প্রিন্স বিছানার উপরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে কথাটা বলল। কথাটা শুনে হিমেল তার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, আমি হিমেল, অন অনলি ম্যান। হয়তো অন্য কোনো একদিন আমাদের দেখা হয়েছিল, কিন্তু আপনার এবং আমার উভয়জনের মনে নেই।
না হয় রাস্তায় চলাচল করতেই আমায় দেখেছেন। হতেও পারে। যাই হোক, কাজের কথায় আসি। আসেন। তবে আমি আপনার কপাল দেখে স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার মৃত্যু আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে। হিমেলের কথাটায় প্রিন্স কিছুটা চমকে উঠে হিমেলকে বলে, কি বলছো এসব? যা তা। আরে আমি মজা করতেছিলাম। আমি থাকতে আপনার কিছু হবে না, নিশ্চিতে থাকুন। এখন উঠি। রাত 8টা বাজতেই সারা দেশে প্রিন্সের উপর গর্জে ওঠে, কেননা প্রিন্সের স্ত্রী লাইভে এসে প্রিন্সের সকল কুকীর্তির কথা উল্লেখ করেছে। সারা দেশে এক নিমেষেই ভাইরাল হয়ে গেছে লাইভটি। কিভাবে প্রিন্স মানুষ খুন করে, কিভাবে তাকে বিয়ে করেছে এবং তার বাবা মাকে মেরেছে, সব কথা। প্রিন্স ঘুমিয়ে আছে। হঠাৎ করেই আলিফ দৌড়ে তার বাবা প্রিন্সের কাছে এসে তাকে জেগে তুলে সারা দেশের মানুষ যে তার কুকীর্তির কথা জেনেছে তা বলতেই প্রিন্স চমকে টিভি অন করে। টিভিতে শুধু বারবার তার স্ত্রীর লাইভটা ভাষ্যমান হয়। প্রিন্স তার স্ত্রীর প্রতি রাগান্বিতভাবে গজগজ করতে করতে টিভির রিমোটটা ফ্লোরে আসার মাত্রেই রিমোটটা টুকরো টুকরো হয়ে যায়। সে দ্রুত সাকিবকে কল করে হিমেলকে তার কাছে আসতে বলে। তখনই তার দরজা দিয়ে একজন আগন্তুক প্রবেশ করতে থাকে। আগন্তুকটার পরনে ব্ল্যাক স্যুট, শার্ট কোট পরা, মুখে রয়েছে ভূতের মাস্ক আর হাতে রয়েছে বড় একটা মানুষ মারা কুড়ুল, মুখে আছে জ্বলন্ত সিগারেট। প্রিন্স আগন্তুকটাকে দেখতেই অবাক হয়ে যায়। আগন্তুকটা ধীর পায়ে এগিয়ে যেতে যেতে পকেট থেকে একটা বন্দুক বের করে আলিফকে গুলি করে মেরে ফেলে। তা দেখে প্রিন্স আগন্তুকটাকে দেখতেই অবাক হয়ে যায়। আগন্তুকটা ধীর পায়ে এগিয়ে যেতে যেতে পকেট থেকে একটা বন্দুক বের করে আলিফকে গুলি করে মেরে ফেলে। তা দেখে প্রিন্স অবাক হয়ে যায় আর বলতে থাকে, হিমেল, তুমি আলিফকে মারলি কেন? প্রিন্সের কথায় হিমেল উচ্চস্বরে পৈশাসিক হাসিতে ফেটে পড়ে আর উত্তেজিত কণ্ঠে বলে, নিজের প্রিয় মানুষদের মৃত্যুদশা দেখতে কেমন লাগে প্রিন্স? কেমন লাগে মানুষদের রক্তাক্ত চেহারাগুলো দেখতে? হিমেলের কথার আগামাথা কিছুই বুঝছে না প্রিন্স। তার কথার দ্বারা কি বোঝাতে চাচ্ছে ও? প্রশ্নকার ভঙ্গিতে প্রিন্স হিমেলকে বলে, তোমার কথা কিছু বুঝতেছি না হিমেল। কেন মারলে আলিফকে? আমার নাম হিমেল নয়। মানে তুমি হিমেল নও তো তুমি কে? প্রিন্সের কথাটা শুনে হিমেল তার মুখে থাকা লম্বা দাড়িগুলো টানতে টানতে ছিঁড়ে ফেলে। প্রিন্স অবাক হয়ে যায় আর বলতে থাকে, নয়ন তুমি? আমি। তোমাকে তো আমার চোখের সামনে তোমার মাথায় আঘাত করে ফারিয়া মেরে ফেলেছিল তোমায়, তবে বেঁচে গেলে কিভাবে? সেদিন ফারিয়া মাথায় আঘাত করে একজনকে মেরেছিল, তবে আমায় নয়, অন্য কাউকে। মানে ফারিয়া আমার সাথে বেইমানি করেছে? না, ওটাকে বেইমানি বলে না, মানবতা বলে। নয়ন কথাটা শেষ করতে না করতেই তখনই দরজা দিয়ে ফারিয়া প্রবেশ করতে করতে বলে, প্রিন্স, যেদিন তুই নয়নের মা বাবাকে মেরে ফেলেছিলিস সেদিন তুই নয়নকে মারতে পারিসনি, তাই নয়নের উপর আমার নজরদারি করতে বলেছিলিস। নয়নকে মেরে ফেলার চক্রান্ত করিস আর নয়নের সমস্ত ইনফরমেশন তোকে জানাতে বলিস। তবে শুনে রাখ নয়নের ব্যাপারে, আজ পর্যন্ত তোকে যত ইনফরমেশন দিয়েছিলাম সব মিথ্যে ছিল। আমি কখনো চাইনি আর চাই না মানুষের সাথে অন্যায় করতে, তবে বাধ্য হয়ে তোর জন্য করতে হয়েছে। তুই আমার মাকে মারার হুমকি দিয়ে এতদিন আমাকে অনেক অন্যায় কাজ করিয়েছিস, তবে এখন আর নয়। তোকে আজকে মেরে পৃথিবী থেকে একজন নিকৃষ্ট মানুষের নামের পশুকে দূর করব। যেদিন লেডি কুইং মারা যায় সেদিন তোকে ইচ্ছে করেই নয়নের ইনফরমেশন দিয়ে আমি। ভাগ্যচক্রে নয়ন তোর মেয়ের জামাই। আমার মনে হয়েছিল তুই হয়তো তোর মেয়ের কথা ভেবে নয়নকে মারবি না, তবে আমার ধারণাটা ছিল ভুল। সত্যি মাফিয়াদের কাছে ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন কিছুই না, শত্রুতার কারণে তারা সবাইকে মারতে পারে। আর এটা তুইও প্রমাণ করে দিয়েছিস। তোর মেয়ের জামাই নয়নকে মারার জন্য আমায় পাঠিয়েছিস, তবে নয়ন এবং আমার আগের থেকেই প্ল্যান ছিল তোকে মিথ্যা আশ্বাস দেব যে নয়ন ডেভিল মৃত। সেদিন আমার হাতে মারা গেছে সে। ফারিয়ার কথাগুলো শুনে প্রিন্স রাগান্বিত হয়। তারপর বলে, ফারিয়া, তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই আমার বিশ্বাসে এই প্রতিদান দিলি? প্রিন্সের কথায় ফারিয়া মুচকে এসে বলে, আজকে যে তোকে মারা হবে এটা আগের থেকেই প্ল্যান করা। আমি জানি যে মোবারকের দলে যে সমস্ত একজন মাফিয়া থাকবে তাকে তুই যে করেই হোক তোর দলে আনবি।
এই প্রক্রিয়াটা প্রয়োগ করতেই তুই নয়নকে নিজের তলে নিয়ে আসলি। ফারিয়ার কথাটা শুনে প্রিন্স তার দিকে অবাক চাউনিতে তাকিয়ে বলে, ফারিয়া প্রিন্সের সাথে এই বেমানি করে তার কি অবস্থা হয় তা তুই নিশ্চয় জানিস। প্রিন্সের কথার প্রত্যক্ষ করে ফারিয়া পৈশাসিক হাসিতে ফেটে পড়ে। তারপর বলতে লাগে, তুই বেঁচে থাকলেই তো আমাকে মারবি। নয়ন, তোমার অপারেশন শুরু করো। ফারিয়া কথাটা বলতেই নয়ন তার হাতে থাকা কুড়ুলটা নিয়ে এগিয়ে যেতে থাকে প্রিন্সের দিকে। তখন একটা গুলি এসে নয়নের হাতে লাগতেই কুড়ুলটা হাত থেকে নিচে ফ্লোরে পড়ে যায়। নয়নের হাত থেকে রক্ত টপ টপ করে পড়তে থাকে। সে অবাক হয়ে যায়, সাথে ফারিয়াও। কে গুলি করলো তাকে? তখনই দরজার কাছ থেকে কেউ একজন বলতে লাগলো, আমার এবার নয়, তোমাদের মরতে হবে নয়ন অ্যান্ড ফারিয়া। কথাটা শুনতেই নয়ন, ফারিয়া ও প্রিন্স দরজার দিকে তাকিয়ে দেখে রিয়া সেখানে দাঁড়িয়ে আছে। নয়ন রিয়াকে দেখেই বলতে লাগলো, রিয়া, তুমি আমায় গুলি করলে? স্বামী, তবে তোমাকে আমি স্বামী মানিই না। আমি কেবল আমার বাবার জন্যই তোমাকে বিয়ে করেছি এবং বাসরও করেছি, কেননা তোমাকে আমরা আগে থেকেই চিনতাম যে তুমি টপ বিজনেসম্যান নাহিদুল ইসলামের ছেলে। তবে জানতাম না যে ফারিয়া আমাদের সাথে বেইমানি করে তোমাকে সেদিন মারবেই না। তবে আজকে তোমায় মরতে হবে। এই বলে রিয়া নয়নের দিকে গুলি করবে, তখনই কোথায় থেকে যেন একটা গুলি এসে রিয়ার মাথার পিছন দিক দিয়ে ঢুকে কপাল বরাবর বেরিয়ে যায়। সেখানে রিয়া মারা যায়। এটা দেখে নয়ন, ফারিয়ার সাথে প্রিন্সও অবাক হয়। প্রিন্স দৌড়ে তার মেয়ের গুলিবদ্ধ মৃতদেহটার কাছে গিয়ে হাউমাউ করে কান্না করতে থাকে। প্রিন্সের অসহনীয় কান্না দেখে নয়নের কিছুটা ভালো লাগলেও রিয়ার মৃত্যুতে চোখের কোণে কয়েক ফোঁটা অশ্রু জমা হয়। কেননা ক্ষণিকের জন্য হলেও রিয়া তার বউ। রিয়ার প্রতি তার অল্প একটু হলেও ভালোবাসা আছে। তখনই নয়নের মনে পড়ল তার আপুর কথা। তার আপু তাকে বলেছিল প্রিন্সের কঠিনতম মৃত্যু চাই। সে চোখের কোণে থাকা অশ্রুবিন্দুগুলো মুছে কুড়ালটা ডান হাত দিয়ে উঠিয়ে প্রিন্সের নিকট যেয়ে তার বাম হাতে একটা কোপ দিয়েই বাম হাতটা ফ্লোরে পড়ে যায়। প্রিন্স জোরে জোরে চিৎকার করতে থাকে। প্রিন্সের চিৎকারটা যদি কোনো দুর্বল লোক শোনে তবে সে সেখানেই হয়তো জ্ঞান হারাবে। প্রিন্সের চিৎকারের শব্দগুলো নয়নকে যেন খুব আনন্দ দিচ্ছে। কেননা নয়ন প্রিন্সের চিৎকারগুলো শুনে পাগলের মতো নাচতে লাগে আর বলে, আহা শান্তি, অনেক শান্তি লাগছে আমার। কথাটা বলেই প্রিন্সের রক্তগুলো নয়ন হাতে নিয়ে তার সারা শরীরে মাখাতে লাগে। তখনই তার নজর পড়ল দরজার দিকে। দরজার সামনে যেন তার সুপরিচিত একখানা মুখ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখতে একদম বন্যার মতো। এ তো বন্যাই। বন্যা এখানে কি করে এলো? তাহলে কি কিছুক্ষণ আগে রিয়া যার গুলিতে মারা গেছে সে বন্যা? এসব ভাবছে নয়ন। তখনই বন্যা দৌড়ে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরল। নয়ন অবাক হয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। আদৌ কি সত্যি বন্যা আমায় জড়িয়ে ধরল, নাকি আমি স্বপ্ন দেখছি? এসব ভেবে নয়ন নিজেই নিজের গায়ে চিমটি কেটে আহ বলে ওঠে। সত্যি, বাস্তবেই বন্যা তাকে জড়িয়ে ধরেছে। কিন্তু সে আমায় কেন জড়িয়ে ধরবে? তার তো জড়িয়ে ধরার মতো নতুন কোনো মানুষ আছে। এই ভেবে নয়ন বন্যাকে নিজের থেকে সরিয়ে দিয়ে কুড়ালটা নিয়ে প্রিন্সের কাছে গিয়ে তাকে অনবরত কোপাতে থাকে। অবশেষে প্রিন্স পৃথিবীর সয় সম্পত্তি, অহংকার, দাপট ও সমস্ত মায়া ত্যাগ করে পরপারে গমন করে। প্রিন্সের মৃত্যুর পর নয়ন তার কলিজাটা বুক থেকে বের করে ফ্লোরে আছাড় মারে। তাতে কলিজাটা টুকরো টুকরো হয়ে যায়। নয়ন প্রিন্সের থেকে প্রতিশোধ নিয়ে শান্ত হয়ে যায়। বন্যা দৌড়ে নয়নের কাছে আসতে চাইলে নয়ন তাকে থামিয়ে দিয়ে বলে, কি চাও আমার কাছে? নয়ন, আমাকে ক্ষমা করে দাও। আমি সেদিন চাপে পড়ে আমার খালাতো ভাইকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তবে ও আমার সাথে সংসার করতে নয়, জংজকের হাতে তুলে দেওয়ার জন্য বিয়ে করেছে। চুপ করো বন্যা। আমি জানি তুমি আমার অসহায়তা দেখে আমার থেকে দূরে সরে গেছো। ব্যবসা কোথাকার। নয়ন এই কথাটা বলতেই কোথা থেকে যেন মুখ চেতে সে নয়নকে একটা থাপ্পড় দিয়ে বন্যার সাথে ঘটে যাওয়া সকল ভয়ঙ্কর ঘটনাগুলো তাকে খুলে বলতেই নয়ন বন্যাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বন্যা নয়নকে ছাড়িয়ে নিয়ে বলে, নয়ন, আমায় ছাড়ো, আমায় এখন বাসায় যেতে হবে। বাসায় কেন যাবে? তুমি আমার সাথেই থাকবে। আমি তোমায় এখনো ভালোবাসি বন্যা। নয়নের কথাগুলো শুনে বন্যা কান্না মিশ্রিত কণ্ঠে মুচকে এসে বলে, একটা বেশ্যাকে কেন তুমি ভালোবাসবে? তুমি অন্য কাউকে নিজের জীবনে খুঁজে নাও। না, আমি অন্য কাউকে চাই না, তোমাকেই চাই।
এই বলে নয়ন বন্যাকে আবারও জড়িয়ে ধরে। তখনই ফারিয়া এসে বলে, বউকে বাসায় নিয়ে যেয়ে আদর করিয়েন, আমি এখন যাই। ধন্যবাদ আপনাকে ফারিয়া, আমায় সাহায্য করার জন্য। আপনাকে সারা জীবন আমি মনে রাখবো। ফারিয়া নয়নের কথায় কোনো জবাব না দিয়ে চলে যেতে লাগে। কিছু দূর গিয়ে চোখের কোণে জমে থাকা পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে আবারও যেতে লাগলো। কেননা ফারিয়া নয়নকে অনেক ভালোবাসে। সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণতায় রয়ে যায়। তেমনি ফারিয়ার ভালোবাসাও অপূর্ণতায় থাকুক, আর ভালো ও সুখে থাকুক তার প্রিয় মানুষটা। নয়ন শহরে একটা বাসা ভাড়া নিয়ে সেখানে থাকছে আপাতত, পরে নিজের গ্রামের বাসায় যাবে। বন্যার বাবা মা সহ শহরে এসেছে আজকে, কেননা আজকে বন্যা ও নয়নের বিয়ে। সাধারণত শহরের বিয়েগুলো বেশিরভাগই দিনে হয়। বরেশ বেশে সেজে আছে নয়ন। তখনই তার সামনে জংকক এবং ডন বাচ্চা আসলো। ডন বাচ্চা সোজা এসেই বলল, বন্যা কোথায়? বন্যাকে আমার চাই। নয়ন ডন বাচ্চাকে চেনে না, তবে সে জংকককে খুব ভালো করেই চেনে। তার সাথে জংকক একসাথে বড় হয়েছে, অনেক মিল ছিল তার সাথে জংককে। তবে বন্যার জন্যই আজকে তার বিচ্ছেদ, কেননা বন্যাকে জংকক ভালোবাসে, তবে বন্যা তাকে ভালোবাসে না। নয়ন জংকককে বলে, জংকক, তুই এখানে কেন? কি চাস? আমি জানি নয়ন, তুই বন্যাকে এই ডন বাচ্চার কবল থেকে বাঁচিয়ে এনেছিস। বন্যাকে সে 3 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল। ওর মাল বন্যাকে ওকে ফিরিয়ে দে। জংককের কথাগুলো শুনে নয়নের প্রশ্ন বাঁধে। পিতামাতা ভাই বোনকে হারিয়েছি, তবে বন্যাকে আমি হারাতে দেব না, এই ভেবে নয়ন জংককে বলে, বন্যা কোনো খেলার পুতুল নয় যে তাকে টাকা দিয়ে কিনবা। আমি থাকতে বন্যার চুল পর্যন্ত ছুঁতে পারবি না তোরা। নয়নের কথাগুলো শুনে জংকক অট্ট হাসে আর বলে, নয়ন, তুই হয়তো ভুলে গিয়েছিস আমি আন্ডারওয়ার্ল্ডের কিং জংকক। নয়ন জংককের কথা শুনে মুচকে এসে বলে, জংকক, তুই তো জানিস না তোর চেয়ে বড় একজন মাফিয়া প্রিন্সকে আমি মেরেছি। ডেভিলডা মাফিয়া কিং আমি। কেউ কেউ বলে পাগলাটে মাফিয়া। বাঁচতে চাইলে পালিয়ে যা, সময় এখনো আছে। নয়নের কথাগুলো শুনে জংকক ও ডন বাচ্চা ভয় পেয়ে চোখ বড় বড় করে চলে যায়। রাত 10টা বাজে। বাসর ঘরে বিছানায় বউ সেজে বসে আছে বন্যা। তখনই দরজা খুলে ভিতরে নয়ন প্রবেশ করে। দরজা খুলে ভিতরে নয়ন প্রবেশ করতেই বন্যা বিছানা থেকে নেমে এসে নয়নকে সালাম করতেই নয়ন তাকে বলে, যাও বন্যা, উজু করে এসো, নফল নামাজ পড়বা। উজু করছি আমি, তুমি করেছো? চলো নামাজ পড়ি। এই বলে নয়ন বন্যাকে নিয়ে নফল নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়ে। নয়ন বন্যাকে নিজের বুকে নিয়ে হারিয়ে যায় অজানা সুখের রাজ্যে। হ্যালো বন্ধুরা, এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নেক্সট গল্প আসতেছে, দ্য গ্যাংস্টার অফ মাফিয়া কিং। অনেক অনেক রহস্য রয়েছে নেক্সট গল্পটাতে, আশা করি ভালো লাগবে। সো টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর হ্যাঁ, গল্প খুবই তাড়াতাড়ি আসবে।